আসসালামু আলাইকুম। বাংলার ৪ নম্বর লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ব্যাকরণের ২টা টপিক এবং পদাশ্রিত নির্দেশক একজন প্রশ্ন করেছিল, এটা বুঝি না সেটা বুঝবো, একটা গল্প এবং একটা কবিতা পড়ব যথারীতি। যদিও গতদিনের অপরিচিতার যেহেতু গল্পটা বেশ অনেক বড়, আজকে বিলাসী গল্পটাও অপরিচিতার মতো, কিন্তু অপরিচিতার মতো এত বড় না। তো আমরা বিলাসী গল্পটা বুঝবো, প্রতিদান কবিতা একটু বোঝার চেষ্টা করব, এবং সবথেকে গুরুত্বপূর্ণ অক্ষর জিনিসটা কি আর উচ্চারণ সূত্র যেটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো সেখান থেকে প্রশ্ন হয় সেটা আমরা জানার চেষ্টা করব। আমরা প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে অক্ষর। ছোটবেলা থেকে আমাদেরকে বলা হয়েছে, যেভাবে অক্ষর জিনিসটা শেখানো হয়েছে আসলে অক্ষর জিনিসটা এরকম না। ছোটবেলায় বলা হয়েছে যে বলতো এটা কি লেখা, তো আমরা যখন চিনতে পারি নাই তখন আমাদের শিক্ষকরা, আমাদের আব্বু আম্মু বলছে, তোর কি কোনো অক্ষর জ্ঞান নেই, তুই অক্ষর চিনিস না, এভাবে আমাদেরকে বলেছে। আসলে এটা কি অক্ষর? আমরা ১ নম্বর লেকচারে শিখেছি, বলো তোমরা জানার কথা, এটা অক্ষর না, এটা বর্ণ। যখন আমি বলবো ক, যে আওয়াজটা তুমি শুনতে পাচ্ছ এটা হচ্ছে ক এর ধ্বনি, আর এটা হচ্ছে ক এর বর্ণ। তাহলে অক্ষর জিনিসটা কি? অক্ষর জিনিসটা হচ্ছে, আমি যদি এখানে কাকা লিখি, আমি লিখলাম কাকা, এই শব্দটাকে আমি উচ্চারণ করব কয় ভাগে? আমি এই শব্দটাকে ২ ভাগে উচ্চারণ করি। আমি বলি কা কা, ২ বার উচ্চারণ করি। এই যে আমি উচ্চারণের সর্বনিম্ন ভাগ যেটা উচ্চারণ করলাম এটাকে বলা হয় অক্ষর। ইংরেজিতে যেটাকে বলা হয় সিলেবাল। সিলেবালটা শুনলে তোমাদের কাছে খুবই ইজি, খুব কমন লাগে, কিন্তু অক্ষর আমরা যেটা বুঝতাম আসলে কিন্তু অক্ষর ওইটা না। অক্ষর হচ্ছে উচ্চারণের সর্বনিম্ন ইউনিট, সর্বনিম্ন একক, একবারে মিনিমাম ইউনিটকে বলা হয় একটা অক্ষর। এবার একটু আমরা ব্যাকরণের সংজ্ঞায় অক্ষর জিনিসটা কি এটা একটু বোঝার চেষ্টা করি। ব্যাকরণে বলা হয়েছে একটি শব্দের যে অংশ বা যে অংশগুচ্ছ একবারে উচ্চারিত হয়, তার মানে একবারে উচ্চারিত হওয়া অংশটা হচ্ছে অক্ষর। অর্থাৎ এক প্রয়াসে, প্রয়াস মানে হচ্ছে প্রচেষ্টা, প্রয়াস শব্দের অর্থ প্রচেষ্টা, এক প্রয়াসে মানে একবার প্রচেষ্টায় উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে অক্ষর বলে। আমি উচ্চারণ করব একবারে, সর্বোচ্চ যতটুকু উচ্চারণ করতে পারবো সেটাকে বলা হয় অক্ষর। নিঃশ্বাসের একবারে মিনিমাম প্রয়াস বলা হয়েছে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াস। আমি যখন কথা বলি বা উচ্চারণ করি তখন যে আওয়াজটা করি সে আওয়াজের মিনিমাম যে চেষ্টা, মিনিমাম যে ভাগ, সেটাকে আমরা অক্ষর বলি। যেরকম উদাহরণ দেখলে তোমরা সহজেই বুঝবা। এখানে একটা শব্দের উদাহরণ দিয়েছি, জাপান। জাপান, জাপান যে কান্ট্রি, এই জাপান শব্দটাকে যদি আমি উচ্চারণ করি তাহলে ২ ভাগে উচ্চারণ করতে হয়, একটা হচ্ছে যা আর একটা হচ্ছে পান। এই যে জাপান শব্দটিতে আসলে অক্ষর রয়েছে ২টি। জাপান শব্দটি অক্ষর রয়েছে ২টি। এখন আমাদের আগের যে সেন্স ছিল সেই সেন্স অনুযায়ী, সেই চিন্তা অনুযায়ী আমরা এখানে দেখতে পাচ্ছি জাপানে জাপান ৩টা বর্ণ, তার মানে কি ৩টা অক্ষর? না, জাপান শব্দটিতে অক্ষর রয়েছে ২টি, যা পান। এখন অক্ষরের ভাগ দেখি। অক্ষর প্রধানত ২ প্রকার। অক্ষর প্রধানত ২ প্রকার। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের মাথায় আসছে কি না, যে এখানে তো লেখা অ, তাহলে এটা তো হওয়ার কথা অক্ষর, কিন্তু আসলে কি এটা অক্ষর? আমি তো বারবার উচ্চারণ করছি অক্ষর। এই যে অ এর উচ্চারণটা আমি ও এর মতো করছি, লেখা আছে অ কিন্তু উচ্চারণ করছি ও, অক্ষর। কেন হয়? অ এর উচ্চারণটা ও এর মতো কেন হচ্ছে? অ এর উচ্চারণ কি আসলে ও এর মতো হয়? এটা কি ঠিক? ঠিক হইলে কেন হয় এটা আমরা জানবো, আজকের ক্লাসেই জানবো। তবে তোমাদের আমি প্রত্যেক ক্লাসে, তো যখন পোস্ট করা হয় ক্লাসে ফেসবুক গ্রুপে, যখন এই ভিডিও পোস্ট করা হবে আমি ক্লাসের মধ্যেই তোমাদেরকে, যারা ক্লাস দেখেছে, ভিডিওটা দেখেছে, তাদেরকে কয়েকটা কাজ দিয়ে থাকি। তো আজকের ১ নম্বর কাজ হচ্ছে এই যে অক্ষর শব্দে অ এর উচ্চারণ কেন ও এর মতো হইল, এটার ব্যাখ্যা আমি পরে করছি, এটা জানাচ্ছি তোমাদেরকে, একটু পরেই তোমরা জানতে পারবে। তবে ১ নম্বর কাজ, ১ নম্বর হোমওয়ার্ক হচ্ছে তোমাদের এটা লেখা, অ এর উচ্চারণ কেন ও এর মতো হইল, এটা হচ্ছে লেখা ১ নম্বর কাজ। কয়েকটা কাজ থাকবে বরাবরের মতো, প্রত্যেকটা ক্লাসের মতো। তবে একটা জিনিস আমার খুব ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে, সেটা হচ্ছে তোমরা ক্লাস দেখছো অনেকে,
কমেন্ট করছো, ভালো মন্দ যে কোনো কমেন্ট হতে পারে, ক্লাসের কোনো ভুল থাকলে বা ক্লাস ভালো না লাগলে তোমরা লিখতে পারো, এটা ঠিক আছে। কিন্তু ক্লাস দেখে লিখে যাচ্ছ, কিন্তু আমি যে নির্দেশনা বা বলছি মানে যেটাতে আমি বুঝতে পারবো যে আসলে তোমরা ক্লাসটা করেছো, সেই কাজটা তোমরা অনেকে করছো না। দেখো, আমি 5 মিনিট সময় ব্যয় করে যদি কোনো কাজ করি, তো সেই কাজের যদি কোনো আউটপুট আমি না নিয়ে আসতে পারি, তাহলে আমার মতো বোকা আর পৃথিবীতে কেউ নেই। তাহলে আবার বলি, আমি 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট বা 3 সেকেন্ড কোনো টাইম আমি ইউটিলাইজ করলাম, কোনো জায়গায় সময় ব্যয় করলাম, কিন্তু তার আউটপুট নিয়ে আসতে পারলাম না। আমি প্ল্যান করেছিলাম আউটপুট নিয়ে আসবো, তারপর নিয়ে আসতে পারলাম না, তার মানে কিন্তু আমি বোকা। এই কারণে যারা ক্লাস দেখছো, শুনছো, অন্তত লিখে তোমরা নোট করবে। আজ থেকে আমরা একটা নতুন কাজ শুরু করি, যে তোমরা এই ক্লাসের নোট করবে, ক্লাস দেখার সাথে সাথে পিডিএফ দেখে ক্লাসের লেকচার দেখার সাথে সাথে নোট করবে। তোমাদের আবারও বলি, বিগত বছরের প্রশ্ন সলভ করা আর আমার ক্লাসের নোট পড়া, এটা পড়লে এনাফ, আর কিছুই লাগবে না। বিগত সকল বিশ্ববিদ্যালয়ের, সেটা যে কোনো ইউনিটের হইতে পারে, যে টপিকগুলো পড়াচ্ছে এই টপিকগুলোর প্রশ্নগুলো সলভ করবে আর আমার এই লেকচার নোট করবে, এটা এনাফ, আর কিছুই লাগবে না বাংলার জন্যে। তোমাদের যেখানে যেখানে পরীক্ষা দিচ্ছ, ক ইউনিট, গুচ্ছ এবং হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গতকাল একটা খবর তোমরা জেনেছো, ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি একক ভর্তি পরীক্ষায় যেতে চাইছিল, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। একক ভর্তি পরীক্ষা হচ্ছে না, গত বছরের মতোই হবে। এবং এবছর নতুন একটা ঘটনা ঘটতে যাচ্ছে, সম্ভবত গুচ্ছ ভেঙে যেতে পারে, সম্ভবত আজকে সেরকম একটা ইঙ্গিত আমরা দেখলাম নিউজে, ভেঙে যাইতে পারে। তো কি হইতেছে না এটা নিয়ে আমরা টেনশন করব না। আমাদের টেনশন হচ্ছে বাংলা যারা প্রস্তুতি নিচ্ছি, যা পড়াচ্ছি সেগুলো ভালো করে পড়া। তাহলে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে অক্ষর প্রধানত 2 প্রকার। একটা বলেছে স্বরান্ত অক্ষর। স্বরান্ত মানে কি? স্বরান্ত মানে হচ্ছে স্বর যুক্ত অন্ত। এখন স্বর যুক্ত অন্ত মানে কি? স্বর যুক্ত অন্ত, অন্ত মানে কি? শেষ। আর স্বর মানে কি? স্বর মানে হচ্ছে স্বরধ্বনি। স্বর মানে স্বরধ্বনি আর অন্ত মানে শেষ। তাহলে স্বরান্ত মানে কি দাঁড়ায়? স্বরান্ত মানে দাঁড়ায় হচ্ছে শেষে স্বরধ্বনি, শেষে স্বরধ্বনি। তার মানে যে অক্ষর, যে উচ্চারণের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হয় স্বরান্ত অক্ষর, যার আরেক নাম মুক্তাক্ষর। স্বরান্ত অক্ষরের আরেক নাম কি? মুক্তাক্ষর। যেরকম আশা এর শেষে আ আছে, ভাষা এর শেষে আ আছে, স্বরধ্বনি, তাহলে এটাকে বলা হয় স্বরান্ত বা মুক্তাক্ষর। কিন্তু ব্যঞ্জন যদি শেষে থাকে, অন্তে যদি ব্যঞ্জন থাকে, ব্যঞ্জনান্ত অক্ষর। ব্যঞ্জনান্ত অক্ষরের আরেকটা নাম আছে, ব্যঞ্জনান্ত অক্ষরের আরেকটা নাম হচ্ছে বদ্ধাক্ষর। ব্যঞ্জনান্ত অক্ষরের আরেকটা নাম হচ্ছে বদ্ধাক্ষর। যেরকম শীতল, শীতল যদিও ল বললে লয়ের সাথে একটা অ উচ্চারিত হয়, কারণ আমরা জানি, আমরা প্রথম লেকচারে শিখেছি যে অ এই বর্ণ, এই ধ্বনিটার উচ্চারণ সকল ব্যঞ্জনের সাথে হয়। তার মানে লয়ের সাথে যদিও অ আছে, কিন্তু শীতল বললে সেই অয়ের উচ্চারণ হচ্ছে না। তার মানে এখানে শেষে আছে ব্যঞ্জনের উচ্চারণ। ব্যঞ্জনের উচ্চারণ শেষে থাকলে তার নাম হচ্ছে, ওই অক্ষরের নাম হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর বা বদ্ধাক্ষর। কোমল এর শেষে ল আছে, তাইলে শেষে যদি ব্যঞ্জন থাকে ওই অক্ষরের নাম ব্যঞ্জনান্ত অক্ষর, শেষে যদি স্বরধ্বনি উচ্চারিত হয় ওই অক্ষরের নাম স্বরান্ত অক্ষর। স্বরান্ত অক্ষরের আরেক নাম মুক্তাক্ষর, মানে অক্ষর উচ্চারিত হয় মুক্তভাবে। আর ব্যঞ্জনান্ত অক্ষরের আরেক নাম বদ্ধাক্ষর, ব্যঞ্জন ওখানে থেমে যায়, ব্রেক করে। আমরা অক্ষর থেকে বিগত বছরে কী ধরনের প্রশ্ন হয় একটু জানার চেষ্টা করি। কোনটি একাক্ষর? কোন জায়গায় একটা অক্ষর আছে? মা, মা 2টা অক্ষর। কা, কা এখানে 2টা অক্ষর। দি, দি এখানে 2টা অক্ষর, কিন্তু ভাই এখানে একটা অক্ষর আছে। এখন একটা প্রশ্ন করি, ভাই, ভাই শব্দ যে অক্ষরটা আছে এটা মুক্তাক্ষর নাকি বদ্ধাক্ষর? উত্তর হচ্ছে এটা মুক্তাক্ষর, কারণ এখানে শেষে স্বরধ্বনি আছে। সন্ত্রাসী শব্দটিতে কতটি অক্ষর আছে? আমরা সন্ত্রাসী শব্দটার উচ্চারণ ভেঙে লিখি, এটাকে বিশ্লেষণ করে লিখি। বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো এখানে সন্ত্রাসী, সন্ত্রাসী
সন্ত্রাসী শব্দটা উচ্চারণ করলে আমরা এভাবে উচ্চারণ করি, এখানে ভেঙে বানান করে লিখেছে। এখন কেন দন্তস্ব ছিল কিন্তু তালব্যস্ব লিখেছি, কেন দন্তস্ব দীর্ঘই ছিল কিন্তু তালব্যস্ব দীর্ঘই লিখেছি, এটা আমি দেখব, আমরা একটু পরে উচ্চারণ শিখব। তাহলে এখানে অক্ষর পাইলাম 3টা, সন্ত্রাসী শব্দটিতে 3টা অক্ষর আছে আর 1 অক্ষর হচ্ছে ভাই। নিচের কোনটি 1 অক্ষর নয়? নিচের কোনটি 1 অক্ষর নয়? যেরকম আম একবার উচ্চারণ, লি 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 তে 2টা উচ্চারণ, আই এখানেও একবার উচ্চারণ, আশ এখানেও একবার উচ্চারণ, তাহলে 1 অক্ষর নয়, এটা হচ্ছে লিলি। যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলে? আমরা জানি স্বরধ্বনি উচ্চারিত থাকলে তাকে বলা হয় স্বরান্ত অক্ষর। স্বরান্ত অক্ষরের আরেক নাম হচ্ছে মুক্তাক্ষর, তাই এটা উত্তর হবে। প্রেম শব্দটিতে কয়টি অক্ষর আছে? প্রেম, প্রেম সিলেবাল, সিলেবাল মানে তো অক্ষর। প্রেম শব্দটিতে উচ্চারণ কয়বার? একবার, তাহলে প্রেম শব্দটিতে উচ্চারণ বা অক্ষর আছে 1টি। এখন আমরা শিখব উচ্চারণ সূত্র। উচ্চারণ সূত্রের শেখার একবারে প্রাইমারি স্টেজ হচ্ছে, প্রাথমিক ধাপ আছে বেশ কয়েকটা নিয়ম উচ্চারণ সূত্র শেখার। একবারে প্রথম নিয়ম, এইগুলো যদি আমরা ভালো করে পারি এবং আমাদের যদি আমরা আঞ্চলিকতাটা বাদ দিয়ে শব্দটা ঠিক করে উচ্চারণ করতে পারি এবং অল্প কয়েকটা নিয়ম, আমি নিয়ম শেখাবো সবগুলো, কিন্তু অল্প কয়েকটা নিয়ম জানা থাকলে এবং উচ্চারণের এই ভাগটা, এই জিনিসটা যদি আমার জানা থাকে, তাহলে উচ্চারণ সূত্র জিনিসটা খুবই ইজি। দেখো, উচ্চারণ সূত্রের প্রথম ভাগ হচ্ছে আমার ঠিকমতো উচ্চারণ করতে পারা, যে শব্দটা লিখেছে। এখন আমি যদি পাকাকে ফাঁকা উচ্চারণ করি নোয়াখালীর মানুষের মতো, নোয়াখালীর মানুষে পরে ফ উচ্চারণ করে, বরে ভ উচ্চারণ করে। তুমি ময়মনসিংহ নেত্রকোনা এলাকার লোকের যদি বলবা দরে, যদি লেখো ধরে, ওরা বলবে দরে। এবং প্রথম ক্লাসে তোমাদেরকে বলেছিলাম ময়মনসিংহ নেত্রকোনা টাঙ্গাইল এলাকার লোক লিখেছো পোষ, ওরা লিখবে পুষ, লিখেছো ঘোষ, কি লিখবে? ওরা বলবে ঘুষ। এই যে অয়ের উচ্চারণটা উয়ের মতো করে। এখন এক এক অঞ্চলে এক এক রকমভাবে বলে। সাতক্ষীরা, যশোর, প্রত্যেকটা অঞ্চলে আঞ্চলিকতার কারণে কিছু শব্দের উচ্চারণ তো একটু ভিন্ন হয়ে যায়। আমরা যদি ওইটা বাদ দিয়ে কারেক্টলি প্রপারলি কোনো একটা শব্দ উচ্চারণ করতে পারি, এবং এই কয়েকটা নিয়ম, এইগুলো ছাড়া আর বেশ কয়েকটা নিয়ম, যদিও এটা জানা থাকলে তোমার 50% ওকে, এই 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 স্লাইডেরটা জানা থাকলে, তাইলে কোনো শব্দের উচ্চারণ নিয়ে তোমার ঝামেলা হবে না। তুমি যেভাবে বলবে উচ্চারণটা, তোমার কান যেভাবে শুনছে ওভাবে বানান করে লিখবে, আর কিছু না। কান যেভাবে শুনছে ঠিক ওইভাবেই বানান করে লেখা, এটাই হচ্ছে উচ্চারণ সূত্রের কাজ। তো প্রাথমিক যে কাজ 50% হয়ে যাবে, সেই স্লাইডটা একটু আমরা জানার চেষ্টা করি। যদি শব্দে দন্তান্ন অথবা মূর্ধন্য থাকে, তাহলে আমি কোন ন লিখব? ন তো 2টা, কিন্তু 2টা নয়ের তো উচ্চারণ একই। নয়ের কি উচ্চারণের কোনো পার্থক্য আছে? উত্তর হচ্ছে না, একই তো উচ্চারণ। তাহলে যে নয় আসুক আমার দন্তান্ন লিখতে হবে। জ, বর্গীয় জ, অন্তস্থ জ, 2টার উচ্চারণ সেম, যেটাই আসুক আমাকে বর্গীয় জ লিখতে হবে। স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। সা সা যদি আওয়াজ হয় তাহলে তালব্য স লিখতে হবে। যদিও এই দন্ত স উচ্চারণ কোনো কোনো জায়গায় ইংরেজি এসের মতো হয়, তখন সেখানে তালব্য স লিখলে হবে না, তখন সেখানে দন্ত স লিখতে হবে। যেরকম আমি ইংরেজি শব্দ, এই যে শব্দটা CLASS, ক্লাস, এটাকে আমরা বাংলায় বলি ক্লাস, কেউ কেউ আমরা বলি ক্লাস, আমি ক্লাসে যাচ্ছি, এটা কিন্তু ভুল, এটা হচ্ছে ক্লাস। তাহলে এখানে দন্তস্ব লেখা, কিন্তু ইংরেজি এই দন্তস্বটার উচ্চারণ হচ্ছে ইংরেজি এসের মতো, তাইলে তুমি দন্তস্ব লিখবা। কিন্তু যেখানে যেখানে তালব্য মূর্ধন্য তালব্য এবং মূর্ধন্য সব জায়গায় তালব্য মতো উচ্চারিত হয়, সা সা আওয়াজ হয়। দন্তস্ব অধিকাংশ জায়গায় সা সা আওয়াজ হয়, কোনো জায়গায় এসের মতো হয়, কোনো কোনো জায়গায় তালব্য এসের মতো উচ্চারিত হতে পারে। তুমি যেভাবে উচ্চারণ করবে, যদি এসের মতো উচ্চারিত হয় তাহলে দন্তস্ব লিখবা, আর সব জায়গায় এই 3টা বর্ণের উচ্চারণ তালব্য লিখবা। কি হ্রস্বইকার এবং দীর্ঘইকার, এই দুটার কি কোনো উচ্চারণের পার্থক্য আছে? মনে আছে প্রথম ক্লাসে বলেছিলাম, ছোটবেলায় টিচাররা শেখাইছে, আমার শেখাইছিল, একটা হচ্ছে কি যেহেতু হ্রস্বই, আর একটা হচ্ছে কি যেহেতু দীর্ঘই। আসলে ঘটনা কিন্তু এটা না, কি হ্রস্বইকার দীর্ঘইকার 2টার উচ্চারণ সেম, তার মানে হ্রস্বই দীর্ঘই শব্দে যেটাই থাকুক আমাকে হ্রস্বই লিখতে হবে, হ্রস্ব এবং দীর্ঘ যেটাই থাকুক শব্দে আমাকে হ্রস্বকার দিয়ে লিখতে হবে। এটা হচ্ছে উচ্চারণের
প্রাথমিক কাজ, যেটাতে আমার 50% উচ্চারণ শেখা হয়ে যাবে। এবার আমরা আরও কিছু নিয়মে যাই। প্রথমে আমরা একটা জিনিস শিখব, যেটা আমাদের প্রায়ই দেখবা বিগত বছরের প্রশ্নে তোমরা পাবা, সংবৃত আর বিবৃত এই দুইটা জিনিস কি, কাকে বলে। সংবৃত এবং বিবৃত মূলত দুইটা বর্ণের সংবৃত আর বিবৃত উচ্চারণ নিয়ে প্রশ্ন হয়। এই দুইটা আমাকে জানতে হবে। সেই দুইটা কি? অ এবং এ। অ এর দেখো দুই রকম উচ্চারণ আছে। অ শব্দে অ এর মতো উচ্চারিত হইতে পারে, অ ও এর মতো উচ্চারিত হইতে পারে। এরও আবার দুই রকম উচ্চারণ আছে। এ কখনো এর মতো উচ্চারিত হইতে পারে, এ আবার এর মতো উচ্চারিত হইতে পারে। যে কোনো একটা লিখলে হবে। যেরকম নোয়াখালী চাঁদপুর এলাকায় আমরা প্রথম দিকে বলেছিলাম, যদি বলি ওদেরকে, যদি বলি বলো তো এটা কী লেখা, এটা কি লেখা নোয়াখালী চাঁদপুর এলাকায়, তুমি লিখে দেবা বেল, ওরা বলবে বেল। তুমি বলবা তেল, ওরা কি বলবে? নোয়াখালী চাঁদপুর বেশ অনেক এলাকায় আছে এটা। তুমি লিখবা তেল, এটা টাঙ্গাইল বা ময়মনসিংহ নেত্রকোনা এই এলাকাও আছে, বেশ অনেক এলাকায় এরকম আছে। এর উচ্চারণ তুমি লিখবা তেল, কিন্তু ওরা বলবে তেল। মানে লিখছো এ, কিন্তু ওরা উচ্চারণ করবে এর মতো। তাহলে এর উচ্চারণ অনেক, বেশিরভাগ জায়গায় তো এর মতো, কিন্তু অনেক শব্দে আছে এর উচ্চারণ এর মতো হইতে পারে। এটা কারেক্টলি হইতে পারে। কোথায় হয় এবার আমরা একটু দেখি। তাহলে আমরা সংবৃত আর বিবৃত জিনিসটা বুঝবো। মনে রাখতে হবে সংবৃত আর বিবৃত এই কথাটা, বিবৃত এই কথাটা আসছে বিবরণ থেকে। বিবরণ মানে কি? বিবরণ মানে বড় করা, বাড়ানো। তাহলে বিবরণ মানে হচ্ছে বড়। আর সংবৃত কথাটা আসছে সংবরণ থেকে। তাহলে সংবরণ মানে কি? কমানো। এরকম আমরা যদি বলি তোর লোভ সংবরণ কর, তার মানে লোভ তাকে কমা। আর বিবরণ দাও, তার মানে কি? বাড়াতে হয়। ঠিক একইভাবে ও এর ক্ষেত্রেও সংবৃত মানে হচ্ছে সংবরণ থেকে আসছে, সংবরণ মানে হচ্ছে কমানো। আর বিবৃত কথাটা বিবরণ থেকে আসছে, বিবরণ মানে হচ্ছে বাড়ানো। এখন এই যে কমানো আর বাড়ানো বলতেছি, কিসের কমানো আর কিসের বাড়ানো? ঘটনাটা কি? কি কমানো আর কি বাড়ানো? ঘটনাটা হচ্ছে, তোমরা খেয়াল করবা, এই কমানো বাড়ানোটা হচ্ছে এই দুই ঠোঁটের মাঝখানে যে ফাঁকা মুখটা, মুখটা যখন বড় হবে বাড়ানো মানে বিবৃত, যখন ছোট হবে তখন কমানো মানে সংবৃত। এখন আমরা এটা প্র্যাকটিস করি, এটা আমরা অ্যাপ্লাই করি। দেখো, আমি যদি বলেছি অয়ের উচ্চারণ কয় রকম হয়? অয়ের উচ্চারণ দুই রকম হয়। কি কি? অয়ের উচ্চারণ দুই রকম হয়। কি কি? একটা হচ্ছে অ আর একটা হচ্ছে ও। এখন আমাকে দেখো, আমাকে বলো, তোমরা দেখে বলবা অ বললে মুখ বড় হয় নাকি ও বললে মুখ বড় হয়? আমি দেখতে পাচ্ছি আমি যখন অ বলছি মুখ বড় হয়ে যাচ্ছে, কিন্তু যখন ও বলছি মুখ ছোট হয়ে যাচ্ছে। তাহলে অ হইলে বিবৃত, ও হইলে ছোট, সংবৃত। ঠিক একইভাবে এর উচ্চারণ আমি যদি বলি এ, তাহলে মুখ যেরকম হয়। আমি যদি বলি এ, তাহলে মুখ বড় হয়ে যায়। এ বললে মুখ ছোট, এ বললে মুখ বড়। তাহলে এ হইলে সংবৃত, এ হইলে বিবৃত। খুব সিম্পল, খুবই ইজি। এবার আমরা শব্দ উচ্চারণ করি। এই যে এটা কি লেখা? অ। তাহলে আমরা কি অনেক বলি নাকি অনেক বলি? অনেক। তাহলে অ এখানে মুখ বড় হয়ে যাচ্ছে। অমানিসা, অয়ের মতো উচ্চারণ, মুখ বড়, তাহলে এটা হচ্ছে বিবৃত। কিন্তু যদি বলি অধিকার, আগে ছিল অ, এখন বলতেছে কি অধিকার, তাহলে মুখ ছোট হয়ে যাচ্ছে, তাহলে সংবৃত। এটা হচ্ছে অতি নাকি অতি? অতি। অয়ের উচ্চারণ ও এর মতো হচ্ছে, মুখ ছোট হয়ে যাওয়া, তাহলে এটা সংবৃত। একইভাবে আমরা এটাতে যাই। এটা কি লেখা? সেদিন। সেদিন, এখানে এ কার লেখা, কিন্তু এর উচ্চারণ এর মতো হয়েছে। এ বললে মুখ ছোট, এ বললে মুখ বড়, তাহলে এখানে এর উচ্চারণ সংবৃত হয়েছে। কেশ, এর উচ্চারণ এর মতো হয়েছে, সংবৃত। কিন্তু যদি এটাকে কি বলি? এটাকে আমরা কি বলি? কেন? আমরা কি কেন বলি? না, এটার উচ্চারণ হচ্ছে কেন। যদিও ব্রাহ্মণবাড়ি এলাকার লোক, সম্ভবত ব্রাহ্মণবাড়িয়ার লোক কিনো বলে, কিনো।
ব্রাহ্মণবাড়িয়া আরও কয়েক এলাকায় আছে। তাহলে এটাকে আমরা বলছি কেন, তার মানে এখানে এর উচ্চারণটা এরকম হচ্ছে। তার বললে মুখ বড় হয়ে যায়, বিবৃত। এটা কি লেখা, আমরা কি বলি এক দেশে এক রাজা ছিল, একদিন তার শরীর খারাপ হলো, এভাবে বলি? বলি না। আমরা বলি এক দেশে এক রাজা ছিল, একদিন তার শরীর খারাপ হলো। লেখা আছে কিন্তু আমরা উচ্চারণ করছি মানে মুখ বড় হয়ে যায়, মুখ বড় হইলে বিবৃত। তাহলে আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। যাদের বুঝতে আরও একটু সমস্যা হবে তারা এটা আরেকটু একটু রিপিট করে টেনে একটু দেখবা। যখন মুখ বড় হবে বিবৃত, মুখ ছোট হলে সংবৃত। মুখ বড় বিবৃত, ও মুখ ছোট সংবৃত, মুখ ছোট সংবৃত, মুখ বড় বিবৃত। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা প্রাথমিক দুইটা জিনিস শিখলাম, সংবৃত বিবৃত, আর এই যে প্রাথমিক 50% ওকে হয়ে যাবে। এখন আমরা নিয়মের মধ্যে যাই। ইন্টারমিডিয়েটের তোমরা পরীক্ষা দেওয়ার সময় অনেকগুলো নিয়ম পড়েছো, বেশ কিছু নিয়ম দেখবা তোমাদের সেই মুখস্থ করা নিয়মগুলোই এখানে আসবে। অয়ের উচ্চারণটা ও এর মতো হবে, মনে আছে? শুরুতে আমি 1 নম্বর কাজ দিয়েছি। কি কাজ সেটা? আমরা লেখা আছে অক্ষর কিন্তু উচ্চারণ করছি এরকম করছি। আচ্ছা, তোমাদের এই মনে এই প্রশ্ন জাগছে কিনা, এই যে চিহ্নটা দিচ্ছি এই চিহ্নের নাম কি? এই চিহ্নের নাম প্রথম দিক শিখেছি আমরা। এই চিহ্নের নাম কি? এই চিহ্নের নাম হচ্ছে হস চিহ্ন বা হসন্ত চিহ্ন। এই চিহ্ন কেন দিচ্ছি? ঘটনাটা কি একটু খেয়াল করো তো। কেন দিচ্ছি জানো কি না? অবশ্যই তোমরা জানো, এটা শিখেছো তোমরা। অক্ষর এখানে কি আমি ব্রেক করছি না, থামছি না। আমি যদি শুধু ক লিখি তাহলে তো একটা অয়ের উচ্চারণ হচ্ছে, কিন্তু অক্ষর এখানে সেই কয়ের সাথে অয়ের উচ্চারণটা কি আছে? নাই। তাহলে যেহেতু অয়ের উচ্চারণ নাই, তাইলে এখানে হস্যচিহ্ন দিতে হবে। তার মানে হস্যচিহ্ন বা হসন্ত চিহ্ন দিতে হয় ব্যঞ্জনের নিচে, যখন ব্যঞ্জনের সাথে কোনো স্বরের উচ্চারণ বা ওই অয়ের উচ্চারণ হয় না। স্বরের উচ্চারণটা মানে অটাকে গলা টিপে মেরে ফেলার জন্যে তুমি ব্যঞ্জনের নিচে হস্যচিহ্ন দিবা। এবং উচ্চারণ সূত্রের ক্ষেত্রে হস্যচিহ্ন দেয়া খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট। তাহলে অক্ষরে আমরা অয়ের উচ্চারণ ও দিয়েছি, কেন দিয়েছি সেই নিয়মটা আমরা দেখি। যদি অয়ের পরে রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ রি ক্ষীয় বর্গীয় জয় জ ফলা, এখানে জ লেখা আছে, জ মানে হচ্ছে জ ফলা, এগুলো থাকে, তাহলে অয়ের উচ্চারণটা ও এর মতো করতে হবে। এখানে অভিধান, ভয়ের সাথে আছে, এই যে আছে, তাহলে অয়ের উচ্চারণটা কিসের মতো হবে? ও এর মতো হবে। অভিধান, হস্যচিহ্ন দিয়েছি কারণ অভিধানও বলছি না, আমি বলছি অভিধান, ব্রেক করছে। এটা কি লেখা তাইলে? এটা কি লেখা? এটা আমরা বলি দক্ষ, কিন্তু আসলে কি দক্ষ না, এটা হচ্ছে দক্ষ। এই যে ক্ষীয় আছে, ক্ষীয় থাকলে এই দয়ের সাথে যে আছে, এই অয়ের উচ্চারণটা অয়ের মতো না হয়ে ও এর মতো হবে। এই জন্য এখানে দিতে হবে ওকার, দক্ষ। এখন ক্ষীয়টাকে ভেঙে আমি ক আর খ কেন দিয়েছি? আমরা এটাকে কি বলি? রক্ষা। আমরা এটাকে কি বলি? পক্ষ। তাহলে ভুল বলি, এটা হবে পক্ষ, এটা হবে রক্ষা। তাহলে এটার উচ্চারণ হবে এরকম। তার মানে ক্ষীয়র উচ্চারণ হচ্ছে একটা ক একটা খ, ঠিক সেরকম এটা হবে পক্ষ। তাহলে অ থাকলে অয়ের পরে যদি এইগুলো থাকে অয়ের উচ্চারণটা ওই মতো হয়। আমরা বিগত বছর কিছু প্রশ্ন প্র্যাকটিস করব। তারপরের নিয়মে যাই। তারপরের নিয়ম হচ্ছে, আমরা জানি এইটা আর এইটা, এই দুইটাকে প্রথম লেকচারে কি বলে, কি শিখেছিলাম? যৌগিক স্বরবর্ণ। এই একটা বর্ণের মধ্যে দুইটা আছে। উচ্চারণ লেখার সময় আমরা জানি এটাকে ভাঙলে কিন্তু দুই রকম হয়, এভাবে লেখা যায়, আবার এটাকে আমরা এভাবে লিখতে পারি। কিন্তু উচ্চারণ লেখার সময় আমি অ দিয়ে লিখবো না, কারণ অয়ের উচ্চারণ তো অয়ের মতো বা ওয়ের মতো হইতে পারে, এখানে ওয়ের মতো হয়েছে, তাহলে উচ্চারণ লেখার সময় আমাকে এইভাবে লিখতে হবে। তাহলে এটার উচ্চারণ কি? এটার উচ্চারণ এই যে একটা ওই গেল। এখন বলতে পারো ওই রস্বইয়ের নিচে হস্যচিহ্ন দেননি কেন? অনেক মূর্খ আছে, এরকম মূর্খ প্রশ্ন করতে পারে, কি ব্যাপার আপনি রস্বইয়ের নিচে ওই ব্রেক করতেছি তো, হস্যচিহ্ন কেন দেননি? উত্তর হচ্ছে, একটু আগে আমরা শিখেছি হস্যচিহ্ন হয় ব্যঞ্জনের নিচে, ওই ব্যঞ্জনের সাথে স্বরধ্বনি ছিল কিন্তু ওখানে সে স্বরের উচ্চারণটা হচ্ছে না,
তাই ওখানে হস চিহ্ন। এই রস্বই নিজেই তো স্বরধ্বনি, কেন আবার হস চিহ্ন হবে? তাহলে ওই আর হয়ের সাথে জফলা মানে মনে রাখতে হবে, হয়ের সাথে জফলা মানে একটা জ একটা ঝ, ওকার। ওই তিজ ঝ, ঠিক যেভাবে আমরা উচ্চারণ করি সেভাবে বলবো, লিখবো। ঔষধ, এটাকে ভাঙলে দুইটা, ঔ আর এটা ঔষধ না, ঔষধ। এই যে মধ্যাহ্নস্ব ছিল কিন্তু দিয়েছে তালব্যস্ব ধ, ঔষধ। আমরা মনে হয় বুঝতে পেরেছি। আসলে এই স্লাইডটা আমরা আরেকবার রিভাইজ করি, এটা আমরা বুঝতে পেরেছিলাম কেন। আমি আরেকটা উদাহরণ দিয়ে এটা আরেকটা রিভাইজ করার চেষ্টা করি। আরেকটা উদাহরণ দিই। আচ্ছা, এটা কি লেখা? এটা তো সায়েন্সের তোমরা তো এই শব্দটা তো তোমরা অনেকবার পড়েছো, হ্যাঁ, তোমাদের জন্য খুবই কমন একটা শব্দ। সমীকরণ নাকি সমীকরণ বলো, পুরান ঢাকার মতো। শাহজাহানের সাজানো বাগান হুক গায়ে গেছে গা, শাহজাহানের সাজানো বাগান শুকিয়ে গেছে, পুরান ঢাকার লোক কি বলে? শাহজাহানের সাজানো বাগান হুক গায়ে গেছে গা। তাহলে এটা সমীকরণ না, এটা সমীকরণ। আচ্ছা, এখানে দন্তস্ব আছে কিন্তু উচ্চারণ হচ্ছে কিসের মতো? উচ্চারণ হচ্ছে তালব্যস্বর মতো। তাহলে শো, ময়ের সাথে ই আছে, ময়ের সাথে ই আছে, আমরা খেয়াল করি অ এর পরে যদি ই থাকে তাহলে অয়ের উচ্চারণটা কিসের মতো হবে? ও এর মতো হবে। তাহলে আবার ওখানে যাই, ওখানে গিয়ে তাহলে এখানে ই আছে, তাহলে এর উচ্চারণটা কিসের মতো হবে? শো, শো মি। ময়সে দীর্ঘইকার আছে কিন্তু দিতে হবে কি? রস্বইকার, শো মি। এরপরে ক, শো মি ক। শেষে কি আমরা সমিক রন বলি নাকি সমিক রোন বলি? সমিক রোন বলি। তাহলে এটা হবে রয় ওকার দন্তান্ন। ছিল মধ্যাহ্ন কিন্তু দন্তান্ন লিখেছি কেন? কারণ আমরা জানি দুইটা নয়ের উচ্চারণ একই, যে নয়ে আসুক উচ্চারণ লেখার সময় আমাকে দন্তান্ন দিতে হবে। তাহলে আমরা আশা করি এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং উচ্চারণের প্রথম যে নিয়ম, ওই নিয়ম অ্যাপ্লাই করে আমরা একটা জিনিস শিখলাম। আচ্ছা, এরপরে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা উচ্চারণ শিখবো, সেটা হচ্ছে বফলার উচ্চারণ। বফলার 3 ধরনের নিয়ম আছে। যদি শব্দের শুরুতে বফলা থাকে তাইলে বয়ের উচ্চারণ হবে না, ব কোনো উচ্চারিত হবে না। যদি শব্দের মাঝখানে আর শব্দের শেষে বফলা থাকে তাহলে ব যার সাথে ঝুলে থাকবে ওই ঝুলে থাকা বর্ণটা দ্বিত্ব হবে। দ্বিত্ব মানে কি? 2 বার উচ্চারণ হবে। শব্দের মাঝখানে এবং শেষে বফলা থাকলে যে বর্ণের নিচে ব ঝুলে থাকে ওই বর্ণটা 2 বার উচ্চারণ করতে হবে। আর শুরুতে থাকলে বয়ের উচ্চারণ হবে না। তার মানে এটা লেখা স্বপ্ন, তাহলে বফলার উচ্চারণ দেখো হচ্ছে না, স্বপ্ন। আমি যা উচ্চারণ করছি তাই। ছিল স, লিখেছি তালব্যস্ব। কিন্তু বিশ্বাস, এখানে তালব্যস্ব 2টা। কারণ কি? শব্দের মাঝখানে বফলা আছে, যার সাথে আছে ওই বর্ণটা দ্বিত্ব উচ্চারিত হবে। তাহলে বিশ্বাস, এখানে শ্বাস উচ্চারণ করছে তাই তালব্যস্ব দিয়েছে। ঠিক একইভাবে এই শব্দটা কি লেখা? এই শব্দটা লেখা দ্বিত্ব। শব্দের শুরুতে আছে বয়ের উচ্চারণ হবে না, শেষে থাকলে যার সাথে আছে সেটা কয়বার হয়? 2 বার হয়। তাহলে এখানে দ্বিত্ব, শেষে তো বলছি তাই ওকার দিয়েছে। আচ্ছা, এইটাতে উচ্চারণ দেখো উদ্বেগ, এখানে ব আছে, শব্দের মাঝখানে বফলা থাকলে তো যার সাথে ঝুলে আছে এটা দ্বিত্ব হওয়ার কথা, কিন্তু এখানে তা হচ্ছে না, এখানে বয়ের উচ্চারণ হচ্ছে। তাহলে আমরা 3 নম্বর নিয়মটা শিখি। 3 নম্বর নিয়ম হচ্ছে বয়ের উচ্চারণ বয়ের মতো থাকবে। তার মানে বফলার উচ্চারণ বয়ের উচ্চারণ হবে কখন? যদি সন্ধির নিয়মে গঠিত শব্দ থাকে। সন্ধির নিয়মে কিছু শব্দ আছে যে শব্দগুলো সন্ধির নিয়মে ব আসছে, ওখানে বফলা আছে, তার ওই শব্দগুলোতে বয়ের উচ্চারণ হবে। আমি একটা উদাহরণ দেখাই। এইটাকে তোমরা কি বলো? এটাকে তোমরা কি বলো? আমি মনে হয় এটা ঠিক করে লিখলে ভালো। এটাকে তোমরা কি বলো? দিগ্বলয়। দেখো এটা গঠিত হয়েছে দিক যুক্ত বলয়, এইভাবে সন্ধির নিয়মে কয় ক গ হয়ে গেছে। সন্ধির নিয়মে গঠিত এই সকল শব্দে বয়ের উচ্চারণ হবে, কারণ আমরা যদি দিক বলয় না বলে দিক গলয় বলি তাহলে ভুল হবে, ভুল শব্দ হবে। তাহলে এটা হবে দিগ বলয়। তাহলে এটা কি হবে? এটাও সন্ধি নিয়মে, এটাকে ভাঙলে পাবো উৎ যুক্ত বেগ,
উদ যুক্ত বেগ, তাহলে হবে কি উদ্বেগ, উদ্বেগ বলা যাবে না, এই জন্যে এখানে উদ আর বেগ হয়েছে। এটা গঠিত হয়েছে সন্ধির নিয়মে। তাই সন্ধির নিয়মে গঠিত এরকম শব্দের ক্ষেত্রে বয়ের উচ্চারণ বয়ের মতো হবে, ব উঠে যাবে না। এবার আমরা যাই মফলা। বফলা এবং মফলার উচ্চারণ একই রকম, কাছাকাছি। যেরকম মফলা শব্দের শুরুতে থাকলে ময়ের উচ্চারণ হবে না, ম উঠে যাবে, কিন্তু ব এবং ময়ের একটা ছোট্ট কিঞ্চিত পার্থক্য আছে। বফলার ক্ষেত্রে শুধু ব উঠে গেছিল, কিন্তু ময়ের ক্ষেত্রে ম উঠে যাবে কিন্তু চন্দ্রবিন্দু দিতে হবে। এর কারণও আছে। এর কারণও কি দেখো, প, ফ, ব, ভ, ম, এই পাঁচটা বর্ণের মধ্যে প্রথম পাঁচটা কি নাসিক্য বর্ণ, নাসিক্য ধ্বনি? না, শেষেরটা আমরা জানি এটা নাসিক্য। নাসিক্য মানে নাকের সাহায্যে উচ্চারিত হয়। নাসিক্য ধ্বনি উঠে গেলে আসলে ও শুধু একা উঠে যাইতে পারে না। নাসিক্য ধ্বনি ওঠার ক্ষেত্রে মনে রাখতে হবে, শব্দ থেকে নাসিক্য ধ্বনি উঠে গেলে, বর্ণ চলে গেলে, সে বর্ণ চলে যাইতে পারে, কিন্তু তার নাসিক্য উচ্চারণ, অনুনাসিক ধ্বনির উচ্চারণ থাকে। তার মানে চন্দ্রবিন্দুটা লিখতে হয়। যেরকম চাঁদ শব্দ ছিল চন্দ্র, সংস্কৃতিতে আমরা কি বলি? চাঁদ বলি। এই যে নটা এখানে কিন্তু নাই, তারপরে আমরা চন্দ্রবিন্দু দিতে হয়। এই জন্য চাঁদ বানানে চন্দ্রবিন্দু না দিলে ভুল হয়, তাহলে চন্দ্রবিন্দু হবে। ঠিক একইভাবে ম যেহেতু নাসিক্য ধ্বনি, ম উঠে গেছে, তাহলে চন্দ্রবিন্দু হবে। স্মরণ মূর্ধন্য ছিল, দন্তন্য দিয়েছে, তাহলে শুরুতে ব যেরকম উঠে গেছিল ম ওরকম উঠে যাবে, কিন্তু চন্দ্রবিন্দু হবে। বিস্ময় মাঝখানে থাকলে কি হয়? যে বর্ণের সাথে আছে ওই বর্ণ দ্বিত্ব হয়, তাহলে বিস্ময়, স কয়টা? স দুইটা, বিস্ময়। এই যে চন্দ্রবিন্দু হবে, কারণ মফলা উঠে গেছে। আত্মা শেষে থাকলে কি হয়েছিল? বয়ের ক্ষেত্রে শেষে হলে ম, ব দুইটা হয়েছিল, তাহলে ম যার সাথে থাকবে ওইটা দুইটা হবে। ব যার সাথে ছিল সেটা দুইটা হয়েছিল, ম যার সাথে থাকবে মফলা সেটা দুইটা হবে, তাহলে আত্মা ত দুইটা, চন্দ্রবিন্দু হবে। শুধু একটা পার্থক্য, কিছু শব্দে মফলা যুক্ত হলে ময়ের উচ্চারণ হবে। আগে যেরকম সন্ধির ক্ষেত্রে আমরা দেখেছি সন্ধির নিয়মে গঠিত শব্দ বয়ের উচ্চারণ হচ্ছিল, ঠিক এখন দেখব আমরা এই বর্ণগুলোর সাথে উ, গ, ট, ন, ল, এই বর্ণগুলোর সাথে যদি ম ফলা যুক্ত থাকে সেখানে ময়ের উচ্চারণ রক্ষিত হয়। তার মানে ময়ের উচ্চারণ থাকবে, ময়ের উচ্চারণ হবে। যেরকম এটাকে আমরা কি যোগ্য বলি? আমরা এটাকে কি বলি? যুগ্ম বলি। এই যে ম উচ্চারণ হয়েছে কারণ গয়ের সাথে লেগে আছে, আমরা এটাকে কি বলি? বাংময় বলি। তাহলে উমর সাথে ম আছে, বাংময়। আমরা এটাকে কি বলি? কি লেখা এটা? আমরা এটাকে বলি বাল্মীকি। লয়ের সাথে যুক্ত হয়েছে, এই জন্যে এখানে উচ্চারণ হবে বাল্মীকি। তাহলে এই বর্ণগুলোর সাথে ম ফলা যুক্ত হলে ওখানে ময়ের উচ্চারণ হবে। আচ্ছা, এবার খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আমরা জানব, উচ্চারণের খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। এরপর একটা আরও বেশি গুরুত্বপূর্ণ, এখন যেটা শিখছি এটা বেশ গুরুত্বপূর্ণ। আমরা শিখব, আমরা একটা বাক্য শিখব, একটা সহি কথা, একটা হাসা কথা আমরা মুখস্থ করব। এটার কোনো পার্থক্য নেই, মানে এটার কোনো মতন্ত্র নাই, এটা খুবই সত্য একটা কথা। সে সত্য বচনটা কি? সত্য বচনটা হচ্ছে যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ বর্ণক্রমিক হয়। যদি তুমি কোনো জায়গায় দেখেছো এরকম, এই যে যুক্ত আছে দুইটা বর্ণ, দুইটা তিনটা বর্ণ, এখানে যে যুক্ত আছে, এখানে যুক্ত আছে হয়ের সাথে ম, এখানে যে যুক্ত আছে হয়ের সাথে ল, এখানে যুক্ত আছে হয়ের সাথে দন্তান্ন, কারণ এটা পেটে ন, এখানে যুক্ত আছে হয়ের নিচে ন, তার মানে হয়ের সাথে মূর্ধন্য। এবার তোমাদের 2 নম্বর হোমওয়ার্ক দেই ক্লাসের মাঝখানে। 1 নম্বরটা দিয়েছিলাম কি মনে আছে? লিখতে হবে, কিন্তু 2 নম্বর কাজ হচ্ছে তোমরা 4টা বানান সঠিক করে লিখবা। বানান তো শিখিয়েছি, পূর্বাহ্ন, নিচে ন দেখাইছি আগের দিন, আবার লিখবা। মধ্যাহ্ন, পেটে ন। 3 নম্বর অপরাহ্ন, নিচে ন। 4 নম্বর সান্ন, পেটে ন।
এই 4টা শব্দ তোমাদের 2 নম্বর কাজ হচ্ছে ক্লাসের ওই কমেন্টে, ক্লাস সেকশনে যেখানে পোস্ট করা হবে ক্লাসটা, নিচে এই 4টা বানান লিখতে হবে ঠিক করে। ন কোথায় আছে ঠিক করে লিখবা, সুন্দর করে লিখবা। তাহলে আমরা যেটা বলছিলাম, এই যুক্ত ব্যঞ্জনগুলো যদি থাকে, 2টা ব্যঞ্জন একসাথে লেগে গেছে, এখন আমার সমস্যা হইতেছে, আল্লাহ আমি কোনটার উচ্চারণ আগে করব। উত্তর হচ্ছে, যে বর্ণটা তুমি বর্ণমালায় আগে পড়ো ওইটার উচ্চারণ আগে হবে। বর্ণমালা পড়ার সময় যে বর্ণটা তুমি আগে পড়ছিলে ওটার উচ্চারণ আগে হবে, যেটা পরে পড়ছো সেটার উচ্চারণ পরে হবে। কেমনে আমরা একটু খেয়াল করি। এখানে যে যুক্ত বর্ণ আছে কি কি আছে? হ আর ম। হ আর মর মধ্যে কোনটা আমরা আগে পড়ি? প ফ ব বা ম, অন্তস্থ জ র ল, তালব্য মূর্ধন্য ষ দন্তস্ব হ। তোমরা তো বলেছো অনেকে মূর্খ না, তোমরা পারো বর্ণমালা। তাহলে তো তোমরা জানো যে হ আর ময়ের মধ্যে ম উচ্চারণ আগে, ম বর্ণমালায় আগে পড়ি, হ পরে পড়ি, তাহলে হয় উচ্চারণ পরে হবে, এটা হবে ব্রাহ্মণ। এখানে কি লেখা? হ আর ল। হ ল এর মধ্যে কোনটা আগে? অন্তস্থ জ র ল, তালব্য মূর্ধন্য ষ দন্তস্ব হ। ল আগে, হ পরে, তাহলে এটা উচ্চারণ কী হবে? আহ্লাদ। আমরা বলি আহ্লাদ, কেউ বলে আহ্লাদ, কিন্তু এটার কারেক্ট উচ্চারণ আলহাদ। এটা কি লেখা? এখানে হ ন যুক্ত হয়েছে। হ ন এর মধ্যে কোনটা আগে আমরা বর্ণে ন আগে পড়ি, তাহলে এটার উচ্চারণ হবে চিহ্ন। ঠিক একইভাবে এটা কি লেখা? এটা কি লেখা? অপরাহ্ন। হ ন, এখানে আছে মূর্ধন্য, মূর্ধন্য এবং হ এর মধ্যে কোনটা আমরা আগে পড়ি? ন, তাহলে এখানে উচ্চারণ লেখা নেই, এটা উচ্চারণ হবে অপরাহ্ন। অপরাহ্ন, অপরাহ্ন, অপরাহ্ন। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো, এটা খুব ইম্পর্টেন্ট। এখন আমরা বিগত বছরের প্রশ্ন তোমরা ঘাটলে দেখবা প্রায়ই এই হ আর ব এই যুক্তবর্ণ আছে, এই যুক্তবর্ণ থেকে প্রশ্ন হয়। এই হ ব এর যুক্তবর্ণের প্রশ্নের সমাধান আমরা একটু এখন দেখি। আমরা 2টা জিনিস একসাথে শিখবো, হয়ের সাথে জফলা আর হয়ের সাথে বফলা কিভাবে হয়। হয়ের সাথে জফলা মানে হচ্ছে একটা জ একটা ঝ, একটু আগেও আমরা দেখেছি। তার মানে এটা লেখা উহ না, এটা লেখা উজ্জ। আমি কাছাকাছি আরেকটা দেখাই, এটা কি লেখা? এটা কি লেখা? এটা হচ্ছে সহ্য, সহ্য, সহ্য না কিন্তু আবার সহ্য। এই যে জফলা আছে তার এর সাথে যে শয়ের সাথে যে অ আছে, অ এর উচ্চারণটা ও এর মতো হবে। এখানে হচ্ছে সহ্য, হয়ের সাথে জফলা মানে একটা জ একটা ঝ। এখন আমরা শিখব হ আর ব যুক্ত বর্ণ থাকলে কি হয়। হ আর ব যুক্ত বর্ণ থাকলে 2 ধরনের নিয়ম আছে, মনে রাখতে হবে। হ ব যুক্ত হইলে ব সব সময় ভয়ের মতো উচ্চারিত হবে, 2 জায়গায়। হ বা যুক্তবর্ণ থাকলে উচ্চারণ লেখার সময় মনে রাখতে হবে ব এর উচ্চারণ সব সময় ভয়ের মতো হবে, এটা কমন। কিন্তু হ কখনো উ হতে পারে, আবার হ কখনো ও হতে পারে। আবার বলি, ব এর উচ্চারণ সবসময় ভয়ের মতো হবে, কিন্তু হ এর উচ্চারণ হ কখনো উ হইতে পারে, হ কখনো ও হইতে পারে। খেয়াল করতে হবে ওই হ বর আগে আছে কি। যদি হ বর আগে অ কিংবা আ থাকে তাইলে হ সবসময় ও হবে। আর যদি হ বর আগে ই কিংবা উ থাকে, তাইলে হ সবসময় উ হবে। তাহলে আবার খেয়াল করি, হ ব যুক্ত বর্ণ থাকলে ব এর উচ্চারণ সব সময় ভ হবে, আর হ কখন ও হইতে পারে, হ কখন উ হইতে পারে। হ ও হবে যদি ঠিক তার আগে অ কিংবা আ থাকে, আর হ উ হয়ে যাবে যদি তার আগে ই কিংবা উ থাকে। এবার আমরা একটু অ্যাপ্লাই করি। দেখো এখানে শব্দ লেখা আছে আহ্বান। আমি আরেকটা উদাহরণ দিই। আমি যদি লিখি এই যেটা আছে, বলো উচ্চারণ কি হবে? হ বা যুক্ত বর্ণ, তাইলে আমার নিয়ম অনুযায়ী হ সবসময় ভ, শেষে র। হ সবসময় ভ হইল, শেষে আমি থামচিতে হস্যিন দিলাম। এখন কথা হচ্ছে হ কি হবে? এখানে আছে গ, গ এর সাথে আছে কি অ, অ থাকলে কি হয়? অ বা আ থাকলে হয় ও, তাহলে আমাকে দিতে হবে কি ও, গ ভর।
কিন্তু আমি যদি এই শব্দটা লিখি তখন কি হবে, এটাতে লিখি তাহলে কি হবে, এখানে আমরা দেখছি বি লিখলাম, শেষে ল লিখলাম, ঠিক আছে, বয়ের জায়গায় ভ লিখলাম। এবার হ কি হবে, হয়ের আগে কি লেখা আছে, বি, বি মানে কি আছে, ই, ই এর পরে হ বা থাকলে কি হয়, উ হয়। এবার আমাকে এখানে উ বসাতে হবে, তাহলে কি হচ্ছে, বিউ ভল। তাহলে হ বয়ের ব সবসময় ভ হবে, হ কখনো ও কখনো উ হবে। কেন হবে, যদি হয়ের আগে অ কিংবা আ থাকে তাইলে ও হবে, যদি হয়ের আগে ই কিংবা উ থাকে তাহলে উ লিখতে হবে। আমার মনে হয় এটা বুঝতে পেরেছে, এটা খুবই কমন। আমরা এখন বিগত বছর বা বিভিন্ন জায়গায় কমন কিছু প্রশ্ন একটু সলভ করি। এই আলহাদ, এটার উচ্চারণ কি হবে, এটার উচ্চারণ হবে আগে ল পরে হা, তাহলে আলহাদ 3 নম্বর। রশ্মি শব্দের সঠিক উচ্চারণ কি, আমরা এটাকে কি বলি, রশ্মি বলি। দেখো এখানে লেখা আছে রশ্মি, রশ্মি। ময়ের উচ্চারণ কি, শেষে থাকলে ময়ের উচ্চারণ হয় না, কয়েকটা বর্ণের সাথে যুক্ত থাকলে ময়ের উচ্চারণ হয়, তাহলে রশ্মি হচ্ছে না। আচ্ছা, রোশনি, এখানে তো ম আছে, রোশনি এটাও হইতেছে না, তাইলে রশ্মি এটা হইতে পারে, এটাও লেখা রশ্মি। এই দুইটার পার্থক্য কি, এই দুইটার পার্থক্য হচ্ছে যে এখানে চন্দ্রবিন্দু আছে, ওখানে চন্দ্রবিন্দু নেই, তাহলে এটা উত্তর হইতেছে না, এটা উত্তর, কারণ আমরা জানি ম উঠে গেলে সেখানে চন্দ্রবিন্দু দিতে হয়। পরের প্রশ্ন যায়, অধ্যাপক, ধয়ের সাথে জ ফলা আছে, তাহলে অয়ের উচ্চারণটা কিসের মতো হবে, ও এর মতো। এখানে অ আছে, এখানেও অ আছে। ধয়ের সাথে জ ফলা মানে ধ দ্বিত্ব হওয়া, কোনো ব্যঞ্জনের সাথে জ ফলা মানে ওইটা দ্বিত্ব হওয়া, ধ দ্বিত্ব হওয়া মানে একটা দ একটা ধ, কারণ ধ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি দ্বিত্ব হইলে একটা অল্প প্রাণ হয়, মানে তার আগেরটা এবং ওইটা হয়, তাইলে এখানে ধ দুইটা আছে, এটা হইতেছে না, উত্তর হবে এটা অধ্যাপক। এরপর প্রশ্ন, কোনটিতে ব ফলার উচ্চারণ বহাল রয়েছে, ব ফলার উচ্চারণ, এটা হচ্ছে বিধ্বস্ত, বয়ের উচ্চারণ নেই। এটা হচ্ছে সত্য, এখানে বয়ের উচ্চারণ নেই। এটা হচ্ছে দ্বন্দ্ব, এখানে বয়ের উচ্চারণ নেই, কিন্তু এটা হচ্ছে উদ্বেগ, ব ফলার উচ্চারণ হচ্ছে, তাহলে এখানে বলেছে ব ফলার উচ্চারণ বহাল রয়েছে মানে থেকে গেছে। এরপরে আমরা এটাকে ভুল বলি, এই জন্য আমাদের বানানটাও ভুল হয়, উচ্চারণটাও ভুল হয়। আমরা এটাকে বলি ন্যূনতম, কিন্তু না, এটা হচ্ছে ন্যূনতম। তাহলে ন্যূনতম হচ্ছে না, ন্যূনতম এটা ঠিক আছে, ন্যূনতম এটা হচ্ছে না, ন্যূনতম তম এটা হচ্ছে না, এটা উচ্চারণ হবে ন্যূনতম। এরপর দেখি শ্রাবণ, শ্রাবণ শব্দের উচ্চারণ, শ্রাবণ, এখানে লেখা আছে শ্রাবণ, হবে না, এখানেও শ্রাবণ তালব্য হবে না, যেহেতু তালব্যর সাথে র ফলা আছে, তালব্যর উচ্চারণ ইংরেজি এস এর মতো হবে, ইংরেজি এস মানে তখন দন্তস্বর দিতে হবে, তাহলে শ্রাবণ না, এটা হবে শ্রাবণ 2 নম্বরটা। এরপরে অভিপ্রেত, পয়ের সাথে র ফলা থাকছে, এর আগে আছে অভি, মনে রাখতে হবে শব্দের মাঝখানে পয়ের সাথে র ফলা থাকলে ওইটার আগে যে ওইটা যার সাথে র ফলা আছে ওই বর্ণটা দ্বিত্ব হবে, তাহলে এটা হবে, এখানে ভয়ের সাথে ই আছে, তাহলে অয়ের উচ্চারণ কিসের মতো হবে, ও এর মতো, এখানে অ আছে, হচ্ছে না, বাদ। আচ্ছা, এবার দেখো অভিপ্রেত, আমরা কি অভিপ্রেত বলি, অভিপ্রেত, অভিপ্রেত আমরা ত্র বলি, ঠিক আছে, অভিপ্রেত বলি, কিন্তু প কি দ্বিত্ব আছে, নাই, এখানে সে পটা কি দ্বিত্ব আছে, নাই, তাহলে এটা হবে অভিপ্রেত। শব্দটা কিন্তু অভিপ্রেত না, উচ্চারণ হবে, কারেক্ট উচ্চারণ হচ্ছে অভিপ্রেত। এরকম শেষে ও উচ্চারিত হয় এরকম কিছু শব্দ আছে, যেরকম আমরা এটাকে কি বলি, এইটা বৃহত্তর না, এটা হবে বৃহত্তর, শেষে উচ্চারণের সময় রয়ে ওকার হবে। এবারে 4টার মধ্যে কোনটা সঠিক না, উচ্চারণ ঠিক নেই কোনটা দেখি, এটা হচ্ছে তীব্র, তীব্র, বয়ের সাথে র ফলা আছে, তাহলে ব দ্বিত্ব, এটা ঠিক আছে। এরপরে দুঃসাহস, দুষ, এখানে হস হবে সাহস, এটা ঠিক আছে, এটা লেগে গেছে ফন্টের কারণে। এরপর এটা শূন্য, সাথে দীর্ঘ উকার আছে কিন্তু হ্রস্ব উকার হবে, শূন্য, এটাও ঠিক আছে। কিন্তু এরপর একটা কি, এটা কি লক্ষ্য, ক্ষীয় থাকলে লয়ের সাথে যে অ আছে উচ্চারণটা কিসের মতো হবে, ও এর মতো হবে, তাহলে এটা হবে লক্ষ্য, এটা ভুল দেয়া আছে, তাহলে এটাই উত্তর, এটা ঠিক নেই।
আমরা এরকম আরও কিছু উচ্চারণ দেখি। এই যে জফলা আছে, জফলা থাকলে ওই বর্ণটা দ্বিত্ব হবে। আগে বলেছি রফলা, রফলা এবং জফলা শব্দের মাঝখানে কোনো ব্যঞ্জনের সাথে থাকলে ওই ব্যঞ্জনটা দ্বিত্ব হয়। তাহলে দেশব্যাপী, দেশব্যাপী এরকম হবে। এটা হচ্ছে বিদ্যান, বফলা আছে দ দুইটা। গ্রন্থ, গ্রন্থ এভাবে উচ্চারিত হবে। এখনই, এর উচ্চারণ কিন্তু এখনই না, এটা হবে এখনই, এখনই। দেশপ্রেম, এই পয়সাতে দেশপ্রেম হবে। কারণ এরকম উচ্চারণ হবে। এটা হচ্ছে ব্যতিক্রম না, এটার উচ্চারণ হচ্ছে ব্যতিক্রম। কয় সাথে রফাল আছে? ক দুইটা আছে। ব্যতিক্রম। এখানে এই এই উচ্চারণগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট নিয়ম। আমরা প্রশ্ন বিশ্লেষণ যখন করেছিলাম এই উচ্চারণগুলো কিন্তু একবার দেখেছি। আমরা এখন শিখবো, একজন প্রশ্ন করেছে পদাশ্রিত নির্দেশক কে। ইংরেজিতে তোমরা আর্টিকেল পড়ো। আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল আর ইনডেফিনিট আর্টিকেল। এ অ্যান্ড দি এর ব্যবহার বাংলায় আর্টিকেল দুই প্রকার। মানে যদি বলি আমরা আর্টিকেল, সেটা ইংরেজিতে, বাংলায় ইংরেজিতে যে দি এর ব্যবহার আছে ঠিক সেরকম বাংলায় পদাশ্রিত নির্দেশক আছে। যে জিনিসগুলো অব্যয়। কেন অব্যয়? যেরকম আমি যদি বলি শুধু টি, এর মানে কি? শুধু টা, শুধু খানা, শুধু খানি, এর কি কোনো অর্থ আছে? উত্তর হচ্ছে না। যে শব্দের নিজের কোনো অর্থ নেই ওইগুলোকে অব্যয় বলে। পদাশ্রিত নির্দেশক আসলে অব্যয়। এগুলো শব্দের কোথায় যুক্ত হয়? শব্দের পরে যুক্ত হয়। কিসের মতো যুক্ত হয়? প্রত্যয়ের মতো যুক্ত হয়। কেন প্রত্যয়ের মতো বলেছে? কারণ আমরা জানি চলন্ত, এটাকে ভাঙলে হবে চল যুক্ত অন্ত। আমরা দেখলাম যে প্রত্যয়টা শব্দের শেষে যুক্ত হয়েছে, লেগে গেছে, সেটা একটা মূল শব্দ হয়েছে। ঠিক একইভাবে একটি একটা মূল শব্দ, একটা, কাপড়খানি, বলগুলো, লাঠি গাছা, চুড়ি গাছি, সবগুলো একটা মূল শব্দ হয়েছে। এই জন্যে পদাশ্রিত নির্দেশক নিজেরা অব্যয়, কিন্তু শব্দের শেষে যুক্ত হয় কিসের মতো? প্রত্যয়ের মতো। এই তথ্য দুইটা খুবই ইম্পর্টেন্ট। পদাশ্রিত নির্দেশক কোন পদ? টিটা, খানাখানি, এগুলো কোন পদ? অব্যয় পদ। কিসের মতো যুক্ত হয়? প্রত্যয়ের মতো। শব্দের কোথায়? শব্দের শেষে। এখন পদাশ্রিত নির্দেশক থেকে কিরকম প্রশ্ন হতে পারে এটা একটু দেখি। অনির্দিষ্টতা জ্ঞাপক কোন পদাশ্রিত নির্দেশক কোন বাক্যে পদাশ্রিত নির্দেশক অনির্দিষ্ট হয়েছে, কোথায় নির্দিষ্ট হয়েছে, এরকম প্রশ্ন হইতে পারে। একটি তুলসী গাছের কাহিনী, একটি, একের সাথে টিটা খানাকলি যুক্ত হইলে সেটা অনির্দিষ্ট হবে। এক ছাড়া বাকি যে কোনো শব্দের সাথে টিটা খানাখানি যুক্ত হইলে সেটা নির্দিষ্ট হবে। এখানে তিনটা শব্দ আছে, তা, কেতা আর পাটি। এই তিনটা পদাশ্রিত নির্দেশক যুক্ত হইলেই সেটা বিশেষ অর্থে নির্দিষ্ট হবে সব সময়। যেরকম 10 টাকার 5 কেতা নোট, 5 কেতা মানে 5 বান্ডেল নোট। টাকার বান্ডেলে, এক বান্ডেলে ফিক্সড থাকে নোটের সংখ্যা 100টা। যদি বলি 2 টাকার 1 বান্ডেল, তার মানে ওখানে 2 টাকার 100টা নোট আছে। 5 টাকার 2 বান্ডেল, এক একটা বান্ডেলে 100 টাকার নোট থাকে, 100টা করে নোট থাকে। তাহলে এটা ফিক্সড, এই জন্য এটা বিশেষ অর্থে সবসময় নির্দিষ্ট। 10 তা কাগজ, তা মানে একটা, একটা কাগজে, একটা কাগজে দেখবা 4টা করে পৃষ্ঠা থাকে। আগে যখন, এখন অনেক জায়গায় দিস্তা কাগজ কিনতে পাওয়া যায়। একটা কাগজে 2টা পাতা থাকে আর পৃষ্ঠা থাকে 4টা। এটা হচ্ছে তা। এক পাটি জুতা, এক পাটি জুতা মানে একটা জুতা। দাঁতের পাটি, কয় পাটি দাঁত? আমাদের 2 পাটি দাঁত, উপরে নিচে। এগুলো সবসময় নির্দিষ্ট। সুনির্দিষ্ট হইতে পারে কখনো কখনো পদাশ্রিত নির্দেশক, সেটা হচ্ছে সুনির্দেশক সর্বনামের পরে যদি পদাশ্রিত নির্দেশক যুক্ত হয় তাহলে সেটা সুনির্দিষ্ট হয়ে যাবে। এটা নয় ওটা আনো, সেইটাই ছিল আমার কলম, এরকম। নিরর্থতা জ্ঞাপক কোনো পদাশ্রিত নির্দেশক যুক্ত হয়েছে কিন্তু এমনিতেই যুক্ত হয়েছে, হুদায় যুক্ত হয়েছে, কোনো অর্থ দেয় নাই, না থাকলেও হইতো, এরকম হলে সেটাকে বলা হবে নিরর্থকতা জ্ঞাপক। সারাটি সকাল তোমার আশায় বসে আছে, এই সারাটি না বলে আমি যদি বলতাম সারা সকাল তোমার আশায় বসে আছে, তাহলে এখানে টি কেন যুক্ত হয়েছে? এমনিতেই, না হইলেই হইতো। তাহলে পদাশ্রিত নির্দেশক কোনো অর্থ দেয় নাই, ন্যাকামিটা এখন রাখো, এখানে কোনো অর্থ দেয় নাই। পদাশ্রিত নির্দেশক থেকে প্রশ্ন কিভাবে হয়? ছোটটি কোথায়? এখানে টি, এটাকে ব্যাকরণের নাম কি? ব্যাকরণে কি বলে? পদাশ্রিত নির্দেশক বলে। একটা কলম দেওয়া বাক্যে পদাশ্রিত নির্দেশক একের সাথে টা হইলে সেটা সবসময় অনির্দিষ্টতা হয়। পদাশ্রিত নির্দেশক কিসের মতো ব্যবহৃত হয়? আমরা একটু আগে দেখলাম প্রত্যয়ের মতো ব্যবহৃত হয়। এখন আমরা এই যে লেখক, তার লেখা বিলাসী গল্পের
গুরুত্বপূর্ণ তথ্য কী ধরনের প্রশ্ন হইতে পারে সেটা একটু জানার চেষ্টা করব খুব দ্রুত। আমরা পুরো গল্পটা পড়বো না, তবে গুরুত্বপূর্ণ এমসিকিউ হইতে পারে কি সেগুলো একটু আমরা দেখার চেষ্টা করি। প্রথমে আমরা লেখক পরিচিতি দেখতে পাবো। লেখক পরিচিতি তো বোঝানোর কিছু নেই, এই লাল লাল যেগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো একটু তোমরা ভালো করে পড়বা। আর বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লেখক পরিচিতি থেকে আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই সাহিত্য থেকে প্রশ্ন হয়, এই জন্যে তার লেখক পরিচিতি পড়াটুকু তুমি পড়বা খুব গুরুত্ব দিয়ে। তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার সাহিত্যকর্ম, কোনটি শরৎচন্দ্রের উপন্যাস, কোনটি শরৎচন্দ্রের লেখা, কোনটি বঙ্কিমের লেখা, এরকম প্রশ্ন হইতে পারে, সেটা একটু গুরুত্ব দিয়ে পড়বা। আর কি উপাধি পেয়েছিল, মূল কথা হচ্ছে এখানে লাল কালার যেগুলো আছে সেগুলো একটু তোমরা গুরুত্ব দিয়ে পড়বা। আমরা এখন লেখক পরিচিতি থেকে কীরকম প্রশ্ন হইতে পারে সেরকম একটু প্র্যাকটিস করি। সমাজের নিচু মানুষ অপূর্ব মহিমা দিয়ে চিত্রিত হয়েছে কার উপন্যাসে? যেহেতু শরৎচন্দ্র নিয়ে পড়তেছি তাহলে শরৎচন্দ্রের উপন্যাস। শরৎচন্দ্র কোন গল্পের জন্য কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন? মন্দির নামক ছোট গল্পের জন্য। চরিত্রহীন কে রচনা করেন? শরৎচন্দ্রের একটা উপন্যাস চরিত্রহীন। কোনগুলো শরৎচন্দ্রের রচিত উপন্যাস? ঘরে বাইরে নৌকাডুবি এটা হচ্ছে রবীন্দ্রনাথের। বিষবৃক্ষ রাজসিংহ এটা হচ্ছে বঙ্কিমের। মতিচুর পদ্মরাগ এটা হচ্ছে রোকেয়ার। আর চরিত্রহীন এটা একটা উপন্যাস। দেনা পাওনা এটা একটা উপন্যাস শরৎচন্দ্রের। কিন্তু দেনা পাওনা নামে একটা গল্প আছে আবার। দেনা পাওনা যদি গল্প হয় তখন সেটা হয়ে যাবে আবার রবীন্দ্রনাথের। আচ্ছা, এরপরে পাঠ পরিচিতি আছে। আমরা দেখি শরৎচন্দ্রের বিলাসী গল্পটি ছবি নামক গল্পের যে বই সেখান থেকে সংকলিত হয়েছে। এটা প্রথমে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল বৈশাখ সংখ্যায়। এরপরে মূল বক্তব্য আমরা জানি যে এখানে ন্যাড়া নামক একটা প্রধান চরিত্র, লেখক ন্যাড়া হয়ে এই গল্পটা ব্যক্ত করেছে। ন্যাড়ার জবানিতে এই গল্পটা বর্ণিত হয়েছে। বলেছে ন্যাড়া নামক এক যুবকের নিজের জবানি মানে নিজের কথায় এই গল্পটা বর্ণিত হয়েছে। এই গল্পে শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে। শরতের নিজের জীবনের প্রথম দিকের তার ঘটনা ছায়াপাত মানে তার কিছু বিষয় চরিত্রের আমরা এখানে দেখতে পাই। এখানে একজন নরনারীর আমরা জানি বিলাসী এবং মৃত্যুঞ্জয় দুই শ্রেণীর বংশবিভেদ তুলে ধরার জন্য সেই তৎকালীন সনাতন ধর্মে বংশবিভেদ কতটা প্রকট ছিল, সমাজের মানুষ সেটা কিভাবে দেখত, নিচু শ্রেণী উঁচু শ্রেণী আলাদা কিভাবে পার্থক্য করত। বিলাসী মৃত্যুঞ্জয় অসুস্থ অবস্থায় মারা যাচ্ছিল, কেউ তাকে সেবা করতে আসে নাই। তার বৃদ্ধা খোড়া তার যে খোলার কথা এখানে বলা হয়েছে সে কিন্তু সেবা করতে আসেনি। যখন বিলাসী এসে সেবা শুশ্রূষা করে মৃত্যুর দোয়ার থেকে তাকে বাঁচিয়ে নিয়ে এসেছে, তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক যখন শুরু হলো, তখন সমাজের লোক বিশেষ করে তার জ্ঞাতি খোড়া তখন সমাজের লোক এটা নিয়ে কথা বলা শুরু করলো, কিন্তু কষ্টের সময় পাশে থাকে নাই। তাদের ভিতরে একটা সম্পর্ক হলো, তারা বিয়ে করলো কিন্তু তাদেরকে ঘর ছাড়া করলো। এক পর্যায়ে তারা শেষে সেই কোনো একটা পরিণতিতে শেষ চরিত্র আমরা জানি যে এখানে মৃত্যুঞ্জয় সাপে কামড়ে মারা যায় এবং বিলাসীও তার 7 দিন পরে বিষ খেয়ে আত্মহত্যা করে। তাহলে সমাজের এই জিনিসগুলো আমরা দেখি না। আমরা একটা নরনারী যে প্রেম করলো, তার বিলাসী যে কষ্ট করে পরিশ্রম করে মৃত্যুঞ্জয়ের মন জয় করলো, এটার মহিমা আমাদের চোখে আসে না। কিন্তু একটু ব্যত্যয় হয়েছে তাদের ধর্মীয় বা সমাজের কোনো রীতির, তখনই আমরা ঝাঁপিয়ে পড়ি সমাজকে রক্ষার নামে, মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ি। ন্যাড়া তার নিজের গল্পের মাধ্যমে, নিজের জীবনের গল্পের মাধ্যমে, নিজেই বক্তব্য উপস্থাপনের মাধ্যমে এরকম একটা কাহিনী তুলে ধরেছেন এই বিলাসী গল্পে। তাই বলেছে অসাধারণ প্রেমের মহিমা আছে। এই ঘটনাটা এই গল্পের ঘটনায় গতি সঞ্চারিত হয়েছে, মানে বেশ স্পিডি লাভ করেছে এখানকার স্টোরি। কিসের কারণে? দ্বন্দ্ব আর সংঘাত আছে এখানে। আমরা জানি যে এখানে এই গল্পটি উত্তম পুরুষের ভাষ্যেও বর্ণিত হতে পারে, যেহেতু ন্যাড়া নিজেই বলেছে অপরিচিততার মতো বিলাসী গল্পটা উত্তম পুরুষ মানে ফার্স্ট পার্সনের। এখানে আমরা যেগুলো পড়েছি তার মধ্যে বেশ কিছু তথ্য আছে। আহ্বান আমাদের সিলেবাসে নাই, অপরিচিতা তাজমহল গল্প আমাদের মধ্যে নাই। আমরা শুধু মনে রাখবো অপরিচিতা গল্প আর বিলাসী গল্প, এই দুইটাই উত্তম
উত্তম পুরুষ মানে ফার্স্ট পারসন বর্ণনা করেছে। বিলাসী গল্পের নাম চরিত্র কর্মনিপুণ, তার ক্যারেক্টার কি কি? বিলাসী কর্মনিপুণ মানে কাজে খুবই সে দক্ষ, বুদ্ধিমতী, তার বুদ্ধি আছে, সেবাব্রতী, মানুষকে সে সেবা করতে পারে। এই ট্রেনটার চরিত্র আমরা তার মধ্যে দেখি। আমরা জানি যে বিলাসী শেষে যে স্বেচ্ছা মৃত্যুর পথ গ্রহণ করে, নিজে নিজে যে মৃত্যুবরণ করে মানে আত্মহত্যা করে, তার মধ্য দিয়ে আমরা তার প্রেমের মহিমায় তার প্রেমের মহিমা দেখতে পারি এবং তার প্রেমের মহিমা এখানে আলোকিত হয়েছে। সেই আলো দিয়ে কিছু অন্ধকারকে ইন্ডিকেট করেছে, কিছু সমাজের বাজে জিনিসকে ওই আলো দেখিয়ে দিয়েছে। তার মধ্যে কি কি আছে? সমাজের অনুদরতা, ছোট লোকী, ছোট মানসিকতা আছে, রক্ষণশীলতা আছে। রক্ষণশীলতা মানে হচ্ছে সমাজের যা নিয়ম ওই নিয়মের মধ্যেই পড়ে থাকতে হবে, যা আমি বুঝতে পারি সেটার মধ্যেই থাকবো, এর বাইরে যাব না। জীবনের নিষ্ঠুর ও অশুভ চেহারা আমরা দেখতে পারি, সমাজের মানুষের নিষ্ঠুর মানে নির্দয়, একবারে দয়া মায়া নেই, এবং অশুভ চেহারা, বাজে চেহারা সমাজে, এটা আমরা দেখতে পারি। এবং এই জিনিসগুলো আমরা দেখতে পাই একটা আলোর সাহায্যে। সে আলোটা কি? বিলাসীর প্রেমের মহিমা আলোয় আমরা এই বাজে জিনিসগুলো দেখতে পাই এই গল্পের মাধ্যমে। মূল রচনার মধ্যে বেশ কিছু তথ্য আছে ইম্পর্টেন্ট। প্রথমে পাকা 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে বিদ্যা অর্জন করতে যায়, যাওয়া আসা 4 ক্রোশ, 1 ক্রোশ সমান মানে এখানে বলেছে। বেশ কিছু তথ্য আছে, তোমাদের বিগত বছরের প্রশ্ন থেকে তোমরা দেখেছো যে 4 ক্রোশ পথ তাদেরকে যাওয়া আসার সময় ভাঙতে হয়। 1 ক্রোশ সমান হচ্ছে 2 মাইলেরও বেশি, এই জন্যে ওখানে একটা তথ্য আছে 2.5। এখানে বিদ্যার দেবী সরস্বতীর কথা আছে। তারা পল্লী গ্রামে মানুষ, এইভাবে লেখক প্রথমে যে বলেছে সে একা একা যায় না, আরও 10-12 জন যায়। বাটি পল্লী গ্রামে, তার মানে বাড়ি, তাদের ছেলেদের মধ্যে শতকরা 80 জনকে এভাবেই তাদের স্কুলে যেতে হয়েছে। এই কথাটা এখানে আছে তথ্য এমসিকিউ এর জন্য। এরপরে বলেছে ব্যঙ্গ করে একটা কথা ব্যবহার করেছে এখানে, কৃতবিদ্য শব্দার্থ অংশে তোমরা এটার অর্থে দেখলে দেখবা কৃতবিদ্য মানে বিদ্যা অর্জন করেছে যে, কৃতবিদ্য বলা হয়। তাহলে এক কথায় প্রকাশের মধ্যে আসে। এখানে কোন রোগের কথা বলা হয়েছে? ম্যালেরিয়া রোগের কথা বলা হয়েছে। যাওয়া আসা তাদের কত পথ ভাঙতে হয়? 4 ক্রোশ। আমি রেড করে যেগুলো দিয়েছি এগুলো তো গুরুত্বপূর্ণ, এছাড়াও তোমরা গল্পটা ভালো করে পড়বা। দেখো তোমরা বারবার বলো যে ব্যাকরণ ভালো করে বোঝাবেন, ব্যাকরণটা বেশি জরুরি, ব্যাকরণ আগে শেষ করেন, এরকম অনেক কথা আছে। কিন্তু বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ যে করেছিলাম, যারা এখনও বুঝতে পারো না, এটা আবার দেখবা ক্লাসটা, ওখানে ভালো করে দেখবা প্রথম পত্র থেকে কি কি প্রশ্ন হয়নি, হয়েছে, অনেক হয়েছে। গুচ্ছে দেখবা প্রথম পত্র থেকে অনেক প্রশ্ন হয়, ঢাবিতেও প্রথম পত্র থেকে প্রশ্ন হয়েছে অনেকগুলো মানে বেশ অনেক। তাহলে 5-6টা প্রশ্ন 15টার মধ্যে প্রথম পত্র থেকে হওয়া মানে তো অনেক। তাহলে প্রথম পত্র ভালো করে পড়তে হবে এবং প্রথম পত্রের মধ্যে থেকে ব্যাকরণ ভেঙে দিতে পারে, এই জন্যে লাইন বাই লাইন আমাদের পড়া খুবই জরুরি। এখানে তারা যখন লেখাপড়া করতে যায়, যাওয়ার পথে তারা দেখার চেষ্টা করে কার বাগানে আম পাকছে, বইচি ফলের কথা আছে এখানে একটু দেখবা। বর্তমান রম্ভা কলার কাদির কথা বলা হয়েছে, কাদের কান আছে, বাড়ির কান আছে, বাড়ির পিছনে জায়গা, ঝোপের মধ্যে আনারসের কথা বলেছে, এখানে গায়ে আনারসের গায়ে রং ধরছে সে কথাটা এখানে বলেছে। এরপরে এখানে কামস্কাটকার রাজধানীর কথা আছে, সাইবেরিয়ার খনির কথা আছে, ফুরসত মেলে না মানে সে সময়টুকু অবকাশটুকু মেলে না। এখানে এডেন সাগরের কথা আছে, এডেন জিজ্ঞাসা করলে এটা সাগরের নাম, তাদের যে লেখাপড়ার অবস্থা তারা বলে ফেলে যেটা পার্সিয়ার একটা বন্দর। হুমায়ুনের বাপের নাম কি এটা জিজ্ঞাসা করলে ইতিহাসও তারা পারে না, বলে ফেলে তারা বলে ফেলে তোগলক খা। এইভাবে তাদের যে পড়াশোনা বা বিদ্যার যে অবস্থা খারাপ সেই বিষয়টার দিকে এখানে একটু ইঙ্গিত করেছে। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ আরেকটা তথ্য আছে। আমরা এখানে জানি প্রধান চরিত্রের নাম মৃত্যুঞ্জয়। এই মৃত্যুঞ্জয় শব্দটাকে বিশ্লেষণ করলে এর সন্ধি বিচ্ছেদ হয়। এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে মৃত্যুম যুক্ত জয়।
এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ। আবার এই শব্দটা সমাসের ব্যাসবাক্যেও করা যায়। মৃত্যুকে জয় করেছে, জয় করে যে, মৃত্যুঞ্জয়, এটা আবার উপপদ তৎপুরুষ সমাস। তাহলে মৃত্যুঞ্জয় সে থার্ড ক্লাসে পড়তো, থার্ড ক্লাস মানে অষ্টম শ্রেণীর কথা বলেছে, কোনটার কোন শ্রেণী এটা একটা শব্দ অর্থ অংশে দেখবা। এখন সে কবে যে এই ক্লাসে পড়ছে সেটা প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয় বলেছে, আর্কিওলজিস্টরা এটা বলতে পারে। ফোর্থ ক্লাস মানে হচ্ছে সপ্তম শ্রেণী, আর থার্ড ক্লাস মানে হচ্ছে অষ্টম শ্রেণী, তাহলে সেকেন্ড ক্লাস মানে হচ্ছে নবম শ্রেণী, আর প্রথম শ্রেণী হচ্ছে দশম ক্লাস, এটা আমরা জানি প্রবেশিকা। সেকেন্ড ক্লাস হচ্ছে নবম, দশম ফার্স্ট ক্লাসকে বলছে দশম বা প্রবেশিকা মানে এসএসসি পাস। গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান আছে, তার মধ্যে একটা প্রকাণ্ড পোড়া বাড়ি যেটাতে মৃত্যুঞ্জয় থাকতো। তার নাম, তার আত্মীয় স্বজন বলতে যা ছিল গাতি খোড়া, দুঃসম্পর্কের একটা কাকা জেঠা। খোড়ার কাজ ছিল ভাইপোর নানাবিধ দুর্নাম রটনা করে, সে গাঁজা খায়, সে গুলি খায়। এখন খোড়া মৃত্যুঞ্জয়কে নিয়ে কি কি রটনা করতো, একটা হচ্ছে সে বলতো সে গাঁজা খায়, সে গুলি খায়, গুলি মানে এখানে বোঝানো হয়েছে নেশা জাতীয় দ্রব্য। আর একটা কাজ ছিল বলে বেড়ানো, যে আরেকটা সে জিনিস বলে বেড়াতো যে এই বাগান যে তুমি দেখতেছো যে মৃত্যুঞ্জয় আছে, আসলে ওইটার অর্ধেক আমার পাওনা। এইভাবে সে বলতো যে আমি নালিশ করছি, আদালতে মামলা করছি, এই একদিন আমি পেয়ে যাব। এইভাবে খোড়া বিভিন্ন রকম বলে বলে বেড়াতো। সে জেলা আদালতে নালিশ করতো, নালিশ করিয়া নাই উপরের আদালতের হুকুমে। এখন সে জায়গা তো শেষ পর্যন্ত সে পাইছিল কেমনে? জেলা আদালতের হুকুমে পাইছিল না, উপরের আদালতের হুকুম। উপরের আদালত বলতে এখানে উপরআল্লাহ বা সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে। আম বাগানটা জমা দিয়েই মৃত্যুঞ্জয় চলতো, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। মৃত্যুঞ্জয়ের হৃদয় বড় ছিল, অনেক উদার ছিল। সে দোকানের খাবার কিনে খাওয়াইতে গ্রামের মধ্যে তার জোড়া ছিল না, সে দোকানের খাবার খাওয়াইতো সবাই এটা হিসাব করতো। এবং নেড়া নিজেও সে অনেকবার মৃত্যুঞ্জয়ের কাছ থেকে টাকা নিছে, খাইছে। এবং এলাকার পোলাপানের যত বাপ আছে তারা বিভিন্ন রকম অভিযোগ দিয়ে, বিভিন্ন রকম কথা বলে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে টাকা নিয়ে যায়। তো এরকম কিছু তথ্য এখানে আছে। আচ্ছা, এই ঘটনাটাকে বলা হয়েছে মৃত্যুঞ্জয়ের সুনাম। শব্দটা ব্যবহার করা হয়েছে সুনাম, কিন্তু আসলে কিন্তু এটা সুনাম না, ব্যঙ্গ করে তার এই খারাপ বৈশিষ্ট্য মানে ভালো বৈশিষ্ট্যটাকে ব্যঙ্গ করা হয়েছে। মৃত্যুঞ্জয়কে প্রথম যখন দেখা করতে গেল, একদিন সন্ধ্যার অন্ধকারে নেড়া প্রথমে দেখা করতে গেছে। সেই পোড়া বাড়িতে প্রাচীরের বালাই নেই, প্রাচীর মানে এরিয়া করে আলাদা করে এরিয়া দেয়া নেই। সে কেবল সে যে পর্যন্ত সুবিধা করছে ওই কেবল ওই মেয়েটির জোরে। মেয়েটি বলতে এখানে বিলাসীর কথা বলা হয়েছে। সাপুরের মেয়ে বিলাসী, তার বয়স 18 কি 28 ঠাউর করতে পারলাম না। প্রথম যখন দেখেছে সে অনেক রাত জেগে জেগে কষ্ট করে করে মৃত্যুঞ্জয়কে সেবা শুশ্রূষা করছে। তার চেহারা দেখে মনে হয়েছে ঠিক জানি ফুলদানিতে ভিজায় রাখা বাসি ফুলের মতো। মনে করছে সেই কথাটার মতো, যে কারণে বয়স কেমন হয়েছে সে ঠাউর করতে পারে না, বুঝতে পারে নাই। ফুলদানিতে জল দিয়ে ভিজায় রাখা বাসি ফুলের মতো। ফুলদানিতে যে জল দিয়ে আমরা ফুল রাখি অনেক দিন ধরে থাকে, দেখে মনে হয় টাটকা, কিন্তু স্পর্শ করার সাথে সাথে ওই ফুলের পাপড়ি ঝরে পড়ে। বিলাসীর অবস্থা ছিল বাইরে থেকে শুভ্র সতেজই মনে হচ্ছে, কিন্তু এত দুর্বল হয়ে গেছে যে মনে হচ্ছে যদি কোনো টাচ করা হয় যে কোনো সময় সে পড়ে যেতে পারে। এতটা সে দুর্বল হয়ে গেছে তাকে সেবা করে বড় করার জন্য। আচ্ছা, তাহলে মৃত্যুঞ্জয় কতদিন ধরে শয্যাগত ছিল, এতে পড়েছিল, সেটা হচ্ছে প্রায় 1.5 মাস। 1.5 মাস মানে কতদিন? প্রায় 45 দিন। আর মাঝখানের 10-15 দিন সে অজ্ঞান, অচৈতন্য, একবারে জ্ঞান হারা অবস্থায় ছিল। তাহলে 45 দিন ছিল বেডে একবারে পড়েছিল, আর 10-15 দিন ছিল একবারে অজ্ঞান অবস্থায়। সে কত বড় সাহসের কাজ! কিন্তু যে বস্তুটি এখানে, যে বস্তু বলতে বিলাসী মনের যে টানে, প্রেমের যে জোরে মৃত্যুঞ্জয়কে সেবা শুশ্রূষা করতে পেরেছে, এখানে যে বস্তুটি বলতে সেই প্রেমের কথা বলা হয়েছে। অসদ্য সাধন করছে সেই প্রেম। ফিরিবার সময় মেয়েটি আর একটা প্রদীপ লয়ে মানে নেড়া ফিরে আসতেছে, আর বিলাসী ওকে আগায় দিতে আসতেছে। একজন মেয়ে অন্ধকারে একজন পুরুষকে আগায় দিতে পারে, আগায় দিতে আসতে পারে, এটা একটা লজ্জার বিষয়। সে বলতেও পারছে না হ্যাঁ আমাকে আগায় দিয়ে আসো। ভাঙা প্রাচীর শেষ পর্যন্ত আগায় দিতে আসছে। শেষে এসে বলছে রাস্তা পর্যন্ত তোমারে কি এগিয়ে দিয়ে আসবো? তখন বড় বড় আম গাছের সমস্ত বাগান আম ধরছে, একটা জমাট অন্ধকার, একটা খুব অন্ধকার কাজ করতেছে। তো তখন নেড়া একবারে লজ্জার খাতিরে চাইছিল, ভয় তার হচ্ছে, লজ্জার খাতিরে বলছে পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। এরাও বলতেছে
প্রদীপটা আমার হাতে দিতে তার উৎকণ্ঠিত মুখের চেহারাটা দেখতে পারলাম। উৎকণ্ঠিত মানে সেই যে রেখে আসছে মৃত্যুঞ্জয়কে একা একা রেখে তাকে আগায় দিতে আসছে, তার চেহারার ভিতরে উৎকণ্ঠা কাজ করছে। এরপরে এই উৎকণ্ঠার ভিতরে আর একটা উৎকণ্ঠা আছে, এখানে ওই উৎকণ্ঠা তো আছে, কিন্তু এইখানে বেশি প্রকটিত হয়েছে যে উৎকণ্ঠা, সেটা হচ্ছে এই যে রাস্তা দিয়ে যাবে নেড়া, নেড়া তো যে সাপের কামড় দিতে পারে অন্ধকারের মধ্যে, তো এই তার যে প্রস্থান মানে তার ফিরে আসাটা, যে তার ভিতরে একটা টেনশন তৈরি করেছে বিলাসীর মধ্যে, সেই উৎকণ্ঠা তার চেহারায়। তখন সে বলছে একলা যেতে ভয় করবে না তো, একটু এগিয়ে দিয়ে আসবো। মেয়ে মানুষ জিজ্ঞেস করছে ভয় করবে না, এটা কি পুরুষরা চাইলেও হ্যাঁ বলতে পারে? পারে না। ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যে, ওটা বিলাসী শেষে বলছে, সর্বঙ্গে কাটা দিয়া উঠিল, তার মানে পশম দাঁড়িয়ে গেল। এই যে উদ্বেগটা তার কিসের জন্য এবং কেন সে আলো দেখায় এই বনের পথ পার করে দিতে চাইতেছিল, এই ঘটনাটা একটু আমরা দেখি। আমরা জানি যে নেড়ার আম বাগানটা 20-25 বিঘার বাগান। মৃতকল্পী রোগী, একটা মৃতকল্প রোগী কে? একটা মৃতকল্প রোগী, সেটা হচ্ছে মৃত্যুঞ্জয়। কেমন করিয়া তাহার সে রাতটা কাটিত, সে নেড়া ভাবছে যে প্রায় মারা যাচ্ছে একটা মৃতকল্প, প্রায় মারা যাচ্ছে একটা রোগীর সাথে সে সেবা শুশ্রূষা করে বড় তুলছে, মানে সুস্থ করে তুলতেছে, তাহলে তার এই রাতটা কিভাবে কাটতেছে, আর আমি তো এই রাস্তা পার হয়ে যাওয়ার জন্য ভয় পাচ্ছি। এক আত্মীয়ার তখন মৃত্যুকাল, এই সময় সে একটা আত্মীয়, তার একজন মহিলা আত্মীয়, তার গল্প মনে পড়লো। খুব খারাপ অবস্থা, তার হাজব্যান্ড মারা যাচ্ছে, সেই সময় সে খুব কান্নাকাটি করছে। নেড়া সেখানে গেছিল। সেই এখানেকার ঘটনাটা তোমরা জানো যে সদ্য বিধবা স্ত্রী ছিল, কেবল মারা গেছে এরকম। এই ঘটনা তোমরা এখানে দেখেছো, ঘটনাটা তোমরা পড়ে একটু দেখতে পারো। 5 জন যদি নদীর তীরের কোনো একটা জঙ্গলের মধ্যে তার সহমরণ, মানে এমন করে কান্নাকাটি করছিল নেড়া সে আত্মীয়া, এমন মনে হইতেছিল যে আমি সে সময়, যদিও হিন্দু ধর্মে তার আগে সহমরণ ছিল, স্বামী মারা গেলে স্ত্রীকেও একই সাথে মরতে হতো, একই সাথে যেতে হতো, চিতায় পড়তে হতো, কিন্তু যে সময়কার গল্প ওই সময় সহমরণ উঠে গেছে। বিলাসীর নেড়ার ওই আত্মীয়ার কান্না দেখে নেড়া বলতেছে, এমনভাবে কান্না করতেছে মনে হইতেছে যে সহমরণ, আমাকে সহমরণ করে দাও, মানে স্বামীর সাথে সেও যেতে চায় এই টাইপের। তখন জঙ্গলের মধ্যে গেল, মানে বাইরে যাইবার প্রস্তাব শুনে তিনি প্রকৃতিস্থ হইলেন। সে কান্নাকাটি করতেছে, নেড়া তখন বলল যে এবার আমি একটু বাইরে যাই, লোক দেখি কিসে কি অবস্থা। যেই শুনছে একা একা ওই মহিলাকে রেখে আসবে নেড়া, এই মহিলা তখন তো প্রকৃতিস্থ মানে স্বাভাবিক হয়ে গেছে। অপ্রকৃতিস্থ মানে পাগল হয়ে যা, তখন এই এতক্ষণ যে কান্নাকাটি করছিল পাগলের মতো, এটা তখন সে স্বাভাবিক হয়েছে। এই ঘটনা আমরা জানি, এই ঘটনা আমি আর বিস্তারিতভাবে বললাম না। ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না, ওই মহিলা বলছিল। তখন সে ভাবছে যে স্বামী জ্যান্ত থাকতে তিনি 25 বছর এই স্বামীর সাথে ঘর করছে, ওই মহিলা, নেড়া সে আত্মীয় মহিলা, কিন্তু সেই মৃত্যুবরণ করছে কান্নাকাটির পরে, সে হয়তো সেটা সহ্য করতে পারতেছে, কিন্তু এই মৃতদেহটার পাশে থাকতে হবে রাতের মধ্যে, এবং সে 5 মিনিটের জন্যও থাকতে পারবে না তখন, কারণ সে ভয় পাচ্ছে। শুধু কর্তব্য জ্ঞানের জোর। আমরা তার মানে তখন মৃত্যুঞ্জয়, তখন নেড়া তার নিজের একটা দর্শন, শরৎচন্দ্রের একটা দর্শন এখানে উঠে আসছে। আমরা যে সংসার করলো, তাহলে ওই মহিলা এই 25 বছর ধরে যে সংসার করলো, স্বামীর সেবা শুশ্রূষার দায়িত্ব পালন করে গেল, এটা স্রেফ কর্তব্য জ্ঞানের, এটা আমাকে করতে হবে তাই করেছে। মনের টান বা প্রেমের টান ভিতরে বসেনি। যদি বসতো তাইলে তো স্বামীর লাশের পরে থাকা রাত একা তো আর ভয় করতো না, সেটা তো হচ্ছে না। এটা ওই মহিলার উদাহরণ দিয়েই শুধু না ক্ষান্ত হয়নি, লেখক বা নেড়া এই উদাহরণ দিয়ে সবার, আমাদের মধ্যেও এইটা আছে, এটার ব্যক্ত করেছেন এখানে। কিন্তু সহসা সে শক্তির পরিচয়, এই শক্তি বলতে সেই প্রেমের টান নরনারীর কাছে পাওয়া যায়। যখন আমরা দেখছি বিলাসী আর মৃত্যুঞ্জয়ের মধ্যে এটা হয়েছে, তখন সমাজের আদালত, তার মানে সমাজ এখানে বিচার বসায় তাদের দণ্ড দিয়েছে। এই ঘটনা হয়েছে। এই ঘটনা যাওয়ার পরে প্রায় 2 মাস তারা আর মৃত্যুঞ্জয়ের কোনো খবর নাই। পল্লীগ্রাম দেখেন, এই রেলগাড়ির জানালায় মুখ বাড়াইয়া দেখিয়াছেন। পল্লীগ্রাম দেখা বলতে, যারা পল্লীগ্রামের ভিতরে বোঝে না, রাস্তায় রেলগাড়ি যাচ্ছিল জানালা দিয়ে গ্রাম দেখছে, তারা মনে করবে কি যে 2 মাস এক গ্রামে থাকে তাও দেখা হয় নাই, এটা ভাবতে পারে। এরপরে একজনের বিপদে পাড়াশুদ্ধ যাইতে হবে, এটা একটা জনশ্রুতি আছে, এটা একটা ট্রেন্ড। আমি জানি না তাহা সত্য যুগের পল্লীগ্রাম,
সত্যযুগ আমরা জানি হিন্দু ধর্মের 4টা যুগ আছে, সেই 4টা যুগের শেষ যুগকে বলে কলিযুগ, আর প্রথম যুগকে বলা হয় সত্যযুগ। একদিন হঠাৎ কানে গেল মৃত্যুঞ্জয়ের সে বাগানের অংশীদার খোড়া তোলপাড় করছে। তোলপাড় করে কি গেল সব গেল, এই নালতের মৃত্যুর হয়ে, নালতের বংশের হয়ে, এই মিত্র বংশের হয়ে সে ওই যে ন্যাড়ার হাতের ভাত খাইছে, একবারে নিচু শ্রেণীর মালোপাড়ার মেয়ের ঘরে হাতে ভাত খাইছে, এইটা সে বলা শুরু করছে, তার ভাত পর্যন্ত খাইতেছে এবং সেটাকে বলতেছে বনে গিয়া বাস করিলে তো হয়, কি হয়েছে এখানে কেন খাবে সে? পাশে করলা, হরিপুর আরও অনেক এরিয়া ছিল তাদের পাশে। তো বলছে যে সমাজ যদি এটা শোনে, ওই পাশের বংশের বা পাশের গ্রামের লোক যদি এটা শোনে, তাহলে কি ভাববে? নিচু শ্রেণীর একটা মেয়ের হাতে এইভাবে ভাত খাইলো এবং সে তো অন্ন পাপ করে ফেলছে। এখন বলছে মৃত্যুর বংশের নাম ডুবাইয়া যায়, গ্রামের যে মুখ পড়ে। মৃত্যুর বংশ বলতে এখানে মৃত্যুর একটা বংশ, একটা এরিয়ার কথা বলেছে, যে এরিয়ায় তারা বাস করতো, খোড়া তারপর ন্যাড়া, যে পাড়ায় বা যে এলাকায় বাস করতো সেটাকে মৃত্যুর বংশ বলেছে এখানে। যখন এটা বলা শুরু করলো তখন এলাকার লোক, তখন তো সমাজের মুখ যেন ধ্বংস না হয়, তারা সমাজের মুখ রক্ষার জন্য সবাই গেল। তারা কতজন গেল? তা ন্যাড়া সহ সবাই আমরা 10-12 জন গেলাম। গ্রামের বদন দগ্ধ যেন না হয়, মুখ বদন মানে মুখ চেহারা যেন পুড়ে না যায়। মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে যখন তারা উপস্থিত হয়েছে তখন সবেমাত্র সন্ধ্যা হয়েছে। ভাঙা বারান্দায় একধারে রুটি করতেছিল তখন বিলাসী। তারা হঠাৎ লাঠিসোঁটা হাতে লোক দেখে সে একটু ভয় পেয়ে গেল, ভয়ে তার নীল বর্ণ হয়ে গেল। তখন দেখা গেল ঘরের ভিতরে মৃত্যুঞ্জয় শুয়ে আছে। চট করিয়া তখন শিকলটা টান দিল, খোলা আটকে দিল। তখন বিলাসী বলার চেষ্টা করলো, বাবা আমারে বাবুর সাথে নিকা দিয়েছে জানো। তখন তারা 10-12 জন বীর দর্পে হুঙ্কার দিয়ে তার ঘাড়ে পড়িল। কেউ চুলের মুঠি ধরছে, কেউ কান ধরছে, কেউ হাত দুটো ধরছে, এবং যারা অনেকে তো চেষ্টা করছে, যারা কোনো কিছু ধরার সুযোগ পেল না তারাও নিশ্চেষ্ট হয়ে রইল না, তারাও চেষ্টা করতেছে কিছু না কিছু ধরবে। সংগ্রামস্থলে কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকিতে পারি, আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করিতে বোধ করি নারায়ণের কর্তৃপক্ষেরও চক্ষু লজ্জা হইবে। কুরুক্ষেত্রের যুদ্ধে নারায়ণ যে থেমেছিল সেও লজ্জা পাবে যদি আমি এখন তারা না ধরি, থেমে থাকি। এখানে হিন্দু ধর্মের পুরাণের একটা গল্প কুরুক্ষেত্রের যুদ্ধের কথা বর্ণনা করে এখানে বর্ণনা করছে যে এখন সবাই তো ধরতেছে, আমি যদি চুপ থেকে তাহলে তো কাপুরুষের মতো হওয়া যাবে না। তাহলে নারায়ণও হয়তো লজ্জা পাবে যে কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়েছিল যুদ্ধ না করে। শুনিয়াছি নাকি বিলাত প্রভৃতি ম্লেচ্ছ দেশের কথা বলেছে, পুরুষের মধ্যে একটা কুসংস্কার আছে, স্ত্রীলোক দুর্বল নিরুপায় বলিয়া তাহারা গায়ে হাত তুলিতে নাই। তা মানে ইউরোপের দেশগুলোতে তারা ভাবে যে নারী লোক যেহেতু দুর্বল তাদের গায়ে হাত তোলা যাবে না, এর একটা কথা আছে। শেষে যখন তাদের মারামারি করে যখন তাদেরকে সরাচ্ছে তখন শেষে বিলাসী এক পর্যায়ে বলল, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি, বাইরে শেয়াল কুকুর খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না। তার স্বামীর প্রতি যে কত ভক্তি থাকতে পারে, এখানে স্বামীর প্রতি বিলাসীর ভক্তি প্রকাশিত হয়েছে, স্বামী ভক্তি। আবার আমরা বলতে পারি যে এখানে সেবাব্রত, বিলাসীর সেবাব্রত মনোভাব এখানে প্রকাশিত হয়েছে। স্বদেশের মঙ্গলের জন্য তারা যে কাজ করছে তাদের মাথায় হচ্ছে আমরা দেশের ভালো করছি, স্বদেশের মানে তাদের নিজেদের সমাজের ভালো করছে। কিন্তু নেড়া বলছে কোথায় আমার মধ্যে একটু দুর্বলতা ছিল, কারণ আমি তার গায়ে হাত দিতে পারি নাই, একটা দুর্বলতার কথা আছে এখানে। মৃত্যুঞ্জয়টা যদি না তার হাতে ভাত খাইয়া অমার্জনীয় অপরাধ, এমন অপরাধ করছে যেটা মার্জন করা যাবে না, আমাদের এত রাগ হইতো না। আর কায়তের ছেলে, কায়স্থ বংশের ছেলের সঙ্গে সাপুড়ের মেয়ে নেকা, তাহলে বংশের নাম কায়ত, আর মৃত্যুর বংশ বলতে এখানে এলাকার কথা বলেছে। এখানে আরেকটা ঘটনা বর্ণনা করেছে এখানে, সেটা হচ্ছে একজন ব্যক্তি প্রাতঃস্মরণীয়, মানে প্রাতঃকাল স্মরণ করে রাখার যোগ্য। এখানে একটা উপাধি স্বর্গীয় মুখোপাধ্যায়, স্বর্গীয় মুখোপাধ্যায়ের কথা বলা হয়েছে। স্বর্গীয় মুখোপাধ্যায়ের বিধবা পুত্রবধূ, বিধবা পুত্রবধূ কাশীতে গেছিল। কাশী দুই ধরনের বিখ্যাত, দুই কারণে। একটা হচ্ছে ওখানে ধর্মীয় তীর্থস্থান, আবার ওটা হচ্ছে ওর পাশে ওখানে খারাপ কাজে পতিতালয়ের কথাও আছে। তো স্বর্গীয় মুখোপাধ্যায়ের মেয়ে বৌমা, তার স্বামী যখন মারা গেছে তখন বৌমাকে মনের বৈরাগে কয়েক বছর, 2
বছর 2 সে কাশিবাস করছিল, এখন সে আসলে গেছিল খারাপ কাজে, খারাপ জায়গায়। এখন সম্পত্তি তো তার নামে হবে, তো সম্পত্তি তো ফেরানোর দরকার, সম্পত্তি তো তার দখলে দরকার। তখন স্বর্গীয় মুখোপাধ্যায় কী করলো, আমি এখন আমার বৌমা, স্বর্গীয় মুখোপাধ্যায় সমাজের উচ্চ শ্রেণীর প্রতিনিধি এখানে, আমার বৌমা আসবে, মানুষ তো খারাপ বলবে, তো খারাপ বলা তো যাবে না, মুখ ঢাকতে হবে, সবাই তো মুখ বন্ধ করে দিতে হবে। কানাকানি করতে লাগলো। তখন কি করছে, অর্ধেক সম্পত্তি এখন যদি সে ওই তার বৌমাকে নিজের বাড়িতে তুলে না নেয়, তাহলে তো অর্ধেক সম্পত্তি সে পাবে না, অর্ধেক সম্পত্তি ওই বিধবার পাছে যদি তাহা বেহাত হয়, এই ভয়ে সে অনেক চেষ্টা করলো। তখন ওই তাকে নিয়ে এসে বিশাল অনুষ্ঠানের আয়োজন করলো, একটা গ্রামে পূজার আয়োজন শুরু হলো, 200 টাকা সে দান করলো। তখনকার 200 টাকা মানে অনেক। 5খানা গ্রামের ব্রাহ্মণের সদক্ষিণা, ব্রাহ্মণকে তাদেরকে সম্মানী বাবদ যেটা দিতে হয়, তখন 5টা ব্রাহ্মণ এনে সদক্ষিণা দিল, ফলাহারের আয়োজন করলো, ফলাহার খাবার দাবারের আয়োজন করলো। প্রত্যেক সৎ ব্রাহ্মণের হাতে একটা করিয়া কাঁসার গ্লাস দিয়ে দিল, একটা বড় উপহার হিসেবে এটা ছিল। তখন ধন্য ধন্য পড়ে গেল। যখন এরকম পূজার আয়োজন করছে, ব্রাহ্মণদের সন্তুষ্ট করছে, সমাজের মানুষকে খাওয়াইছে, তখন সবাই প্রশংসা করতেছে। দেখো, এই ঘটনা বলার সাথে সাথে বিলাসী আর মৃত্যুঞ্জয়ের প্রেমের ঘটনাটাকে সমাজ কিভাবে নিয়েছে, তার সাথে উচ্চ শ্রেণীর একজন আকাম করে আইছে, তার সেটা ঢাকার জন্য তাদের বিষয়টা পূজার নাম করে যা করলো, সেইটাকে সমাজ কিভাবে নিয়েছে, দুইটা ঘটনা তুলনা করছে। দেশের কল্যাণের নিমিত্ত মানুষের খাওয়া দাওয়া করে, তখন সবাই দেশের কল্যাণের নিমিত্ত মানে জন্য কামনা করতে লাগে। বড় লোক তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সদ অনুষ্ঠানের আয়োজন হয় না কেন? তখন গ্রামের মানুষ বলতেছে, হ্যাঁ এরকম সদ অনুষ্ঠান, ভালো অনুষ্ঠান আরও হয় না কেন, আরও হইলে তো ভালো। আচ্ছা, বলছে এটাকে ব্যঙ্গ করে বলেছে এটা মহত্বের কাহিনী, কিন্তু আসলে কিন্তু মহত্বের কাহিনী না। এই যে আমরা স্বর্গীয় মুখোপাধ্যায়কে সাদর গ্রহণ করলো সমাজের মানুষ, আর বিলাসী মৃত্যুঞ্জয়কে গ্রহণ করলো না, এই মহত্বের কাহিনী এরকম আমাদের সমাজে আমরা অহরহ দেখি। উচ্চ শ্রেণীর হইলে তাদের পাপ সব ঠিক হয়ে যায়, আর নিম্ন শ্রেণীর যাদের বলা যাবে হইলেই মানুষ তাদেরকে শাস্তি দেওয়ার জন্যে রাজি থাকে, শাস্তি দেওয়ার জন্য নেমে পড়ে। এটাকে বলেছে মহত্বের কাহিনী। বলছে এরকম ঘটনা আমরা প্রায় ঘটি। তাহলে এখানে মহত্বের কাহিনী বলতে আমাদের ছোট লোকের কথা বলেছে। এই দক্ষিণবঙ্গের অনেক গ্রামে এরকম ঘুরে তুমি পাওয়া যাবে এরকম ঘটনা। চরিত্রেই বলো, ধর্মেই বলো, সমাজের বল অথবা বিদ্যাতেই বলো, শিক্ষা একেবারে পুরা হইয়া গেছে। মানে আমাদের চরিত্র, ধর্ম, সমাজের বিদ্যা সব কিছু আমাদের পূর্ণ হয়ে গেছে এইসব, মানে এটাকে ব্যঙ্গ করে বলছে। এর অনেক দিন পরে, বছর খানেক চলে গেল, 1 বছর প্রায়, মশার কামড়ে সহ্য করতে না পারিয়া সবেমাত্র সন্ন্যাসীতে ছিল নেড়া অনেকদিন, সন্ন্যাসী থেকে বনে জঙ্গলে ধর্মীয় কাজ বাদ দিয়ে সে সেটা ইস্তফা দিছে, রিজাইন করে এসে ফিরছে। একদিন দুপুরবেলা ক্রোশ 2 দূরের মালোপাড়ার ভিতর দিয়ে যাচ্ছিলাম। এতক্ষণ যে ঘটনা বললাম অনেক পরে এটার ভিন্ন একটা ঘটনা। সে দুপুরবেলা তার গ্রাম থেকে 2 ক্রোশ দূরে মালোপাড়া দিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা কুটিরের দ্বারে, ছোট্ট একটা ঘরের দ্বারে দরজায় দেখলো মৃত্যুঞ্জয় বসে। তার মাথায় গেরুয়া পাগড়ি দেখতে পাইছে, বড় বড় দাড়িয়া চুল দেখছে, গলায় রুদ্রাক্ষ দেখতে পাইছে, পুঁথির মালা দেখতে পাইলো। এই তথ্যগুলো ইম্পর্টেন্ট। 1 বছরের মধ্যে সে জাত একবার বিসর্জন দিয়ে সে মালোপাড়ায় পুরাদত্ত সাপুড়ে হয়ে গেছে। ব্রাহ্মণের ছেলে, এবার এখানে কিছু ঘটনা সে বর্ণনা করছে। আমি এই ঘটনা দেখছি যে ব্রাহ্মণের ছেলে মেথরানি বিয়ে করছে, তাদের ব্যবসা অবলম্বন করছে, ঠিক আছে। সৎ ব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাস করার পরেও ডোমের বিয়ে করতে দেখছি, এই ঘটনা আমরা একটা দেখছি। এখন সে ধুসুনি কুলো বনে এগুলো বিক্রি করে, এটা আমরা দেখছি। শুয়োর চড়ায়, এটাও আমরা ঘটনা দেখছি। কায়স্থ সন্তানকে কসাইয়ের মেয়ে বিবাহ করিয়া কসাই হইয়া যাইতেও দেখেছি। তার মানে এখানে ন্যাড়া বলছে যে সমাজে এতদিন অনেক কিছু দেখছি, উঁচু শ্রেণীর মানুষ নিচু শ্রেণীর মেয়েকে বিয়ে করে তাদের বংশের কাজ করছে, তাদের বংশের সে পেশা গ্রহণ করছে, এই ঘটনা আমরা দেখছি। সহস্তে গরু কাঠিয়া বিক্রি করে, এটা আমরা দেখতে পাইছি। কসাই হয়ে গেছে, কিন্তু সকলের ওই একই হেতু, একই উদ্দেশ্য। আমরা তাই তো মনে হয় এমন করে এত সহজে পুরুষকে যারা টানিয়ে নামাইতে পারে, তারা কি এমনি অবলীলাক্রমে মানে খুব সহজে তাদের ঠেলে উপরে তুলতে পারে না? কিন্তু তার মনে একটা প্রশ্ন জাগছে, এই যে একজন নারীর কারণে পুরুষরা তাদের নিজেদের জাতি, নিজেদের বংশ, নিজেদের পেশা ছেড়ে নিচু জাতের অন্য পেশা গ্রহণ করছে, পুরুষরা, নারীদের এই শক্তিটা যে আছে, তারা উপর থেকে টেনে নিচে নামাইতে পারে, কেন সহজে নিচে থেকে উপরে তুলতে পারে না কেন? তার মানে এখানে বুঝাইছে
উপরের শ্রেণীর নারীরা, উপরের ঘরের বা উচ্চবংশীয় ঘরের নারী বা মেয়েদের মধ্যে এই প্রেম কেন জাগে না যে নিচু শ্রেণীর মানুষকে তারা গ্রহণ করবে? এই ঘটনা বলে কিন্তু সে বিলাসীকে টিটকারি করে নাই, মূলত নিচু শ্রেণীর মানুষের কাছে এই প্রেম থাকলে উঁচু শ্রেণীর কেন এই প্রেম নেই মনের ভিতরে? মানুষকে ভালোবাসতে পারে বংশের কথা ভাবতে পারে না কেন? পল্লীগ্রামের পুরুষদের সুখ্যাতি, এখানে সুখ্যাতি বলতে বদনাম ব্যবহার করা হয়েছে। এখানে একটা কথা বলেছে, দেশের 90 জন, 100-র মধ্যে প্রায় 90 জন নরনারী এই পল্লীগ্রামের মানুষ, সেই জন্য কিছু একটা আমাদের করা চাই, এই কথা এখানে বলল। বিলাসী পুকুরে জল আনতে গেছিল, যখন এই ঘটনা ঘটছে, যখন সে দেখলো দরজার কাছে বসে আছে মৃত্যুঞ্জয়। তারপর বলো, যেদিন এই তাদেরকে এই অত্যাচার তারা করছিল, তার পরদিন তারা এখানে এসে উঠছে। আজ কোথায় এখন বিলাসে ন্যাড়ার ছোটবেলা থেকে সাপ ধরার একটা ইচ্ছা ছিল, এখন সে এখানে এসে আমরা জানি মৃত্যুঞ্জয়কে বস বলে তার আন্ডারে সাপ ধরবে, এই ঘটনা আমরা জানি। সাপ ধরার একটা বায়না আছে, সাপ ধরতে হবে বলা আছে। ন্যাড়ার ছেলেবেলা থেকে 2টা জিনিসের প্রতি তার প্রবল শখ ছিল, 2টা জিনিসে। সেটা কি? একটা হচ্ছে গোখরা সাপ ধরে পোষা, 1 নম্বর, আর ছিল মন্ত্র সিদ্ধ হওয়া, মানে মন্ত্রতন্ত্র শিখে এই সাপ ধরার কাজ, যেগুলো যে বশবিদ্ধ করে, শিকড় টিকড় দেয়, এগুলো শেখা। তখন সে সুযোগ পাইল এখন মৃত্যুঞ্জয়কে ওস্তাদ বানাবে, তখন সে খুবই খুশি হইল। আচ্ছা, তার নাম দাদা শ্বশুরের শিষ্য মৃত্যুঞ্জয়, এখন তার খুব বিখ্যাত তার শ্বশুর বিলাসীর বাবা তার শিষ্য হয়েছে। শক্ত কাজ আর ভয়ের কারণ আছে বলে প্রথমে তারা উভয়ে আপত্তি করলো। এই সাপ ধরা যে কঠিন এবং ভয়ঙ্কর কাজ, এটা শুনে মৃত্যুঞ্জয় এবং বিলাসী দুইজনই বললো যে না, তোমার এই কাজ করতে হবে না। সাপ ধরার মন্ত্র হিসাব শেখাইয়া দিল, কবজিতে ওষুধ সমেত মাদুলি বেঁধে দস্তুর মতো, মানে একবার পুরা সাপুরের মতো রূপ ধারণ করলো ন্যাড়া। আচ্ছা, এরপরে মন্ত্রের দ্রষ্টা ঋষি ছিলেন নিশ্চয়ই, কেউ না কেউ ছিলেন, তার সাক্ষাৎ কখনো পাই নাই। সে যা কিছু শিখলো, কেউ না কিছু শিখাইছে, কে শিখাইছে, এই সাক্ষাৎ আর পায় নাই। অবশেষে একদিন এই মন্ত্রের সত্য মিথ্যার চরম মীমাংসা হলো। এখন সে যে মন্ত্র তাকে শেখানো হইলো, এই মন্ত্র ঠিক নাকি বেঠিক, সে একদিন ঠিকই বুঝতে পারলো, যেদিন মৃত্যুঞ্জয় সাপের কামড়ে মারা গেল। সন্ন্যাসী অবস্থায় কামাখ্যায় গিয়ে সিদ্ধ হয়ে আছে, মানে শিখে এসেছে ন্যাড়া, এটা বলছে। বিলাসী করিল না শুধু 2 জন, সে যে এত কিছু শিখছে, এই জিনিসটা তারা 2 জন বিশ্বাস করলো না। আমার গুরু যে, সে তো ভালো মন্দ কোনো কথাই বলিত না, কিন্তু বিলাসী মাঝে মাঝে মুখ টিপে হাসে, বলে তো ঠাকুর ওইসব ভয়ঙ্কর জানোয়ার। এখন ন্যাড়া যে খুব ভালোভাবে মন্ত্র শিখছে, এই 2 জন তা বিশ্বাস করতো না। ওইসব ভয়ঙ্কর জানোয়ার বলতে কাদেরকে বোঝানো হয়েছে? সাপকে বোঝানো হয়েছে। সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা কি? সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা হচ্ছে, এখানে ডয়বিন্দুলা হবে, শিকড় বিক্রি করা। মুখে একটা লোহার শিক পোড়াইয়া বারবার ছ্যাঁকা দিতে হয় সাপ ধরার পরে। এই জন্যে লোহার শিক গরম করে তাদের মুখে একটা ছ্যাঁকা দিলে, এরপরে লোহার শিকের মতো কোনো কিছু সামনে নিয়ে গেলে সাপ ভয় পায়। এই কারণে শিকড় লোহার শিকের মতো সামনে নিলেই ভয় পায়। মূলত এটা ছিল একটা কপটতা, ভণ্ডামি। এই জন্যে বিলাসীর এটা পছন্দ হইতো না। বিলাসী বলতো, দেখো এমন করে মানুষ ঠকায়ও না। লোহার শিক মনে করে সাপ ভয় পায়, আর তোমরা ওই শিকড় বিক্রি করা মানুষ মনে করে শিকড় দেখাইলে সাপ আর আসবে না। তখন বিলাসী বলতো যে আমাদের তো আর খাবারের টেনশন নেই, আমরা তো চলে তো আমাদের, আমরা কেন এরকম লোক ঠকাতে যাবো। এখানে বিলাসীর এখানে কি বলবো, সততা প্রকাশিত হয়েছে এই বাক্যে, বিলাসীর সততা প্রকাশিত হয়েছে। এইভাবে এই জন্য শেষের দিকে ন্যাড়া এবং মৃত্যুঞ্জয়কে বিলাসী সাপ ধরতে দিতে চাইতো না, বলতো যে আজকে মঙ্গলবার, আজকে শনিবার, যায়ও না, এরকম বিভিন্নভাবে আটকাইতো। মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাইতে পারতো না। তাহলে মৃত্যুঞ্জয় কে নগদ টাকার লোভ সামলাইতে পারতো না? এই পাপের দণ্ড, এই যে মনে করছে যে এতদিন লোক ঠকাইছে, এই পাপের দণ্ড একদিন ভালো করে দিল। ক্রোশ 1.5 দূরে, যেদিন শেষে তারা সাপ ধরতে গেল, মৃত্যুঞ্জয়কে যেখানে গিয়ে সাপে কামড়ালো, কত দূরে ছিল? ক্রোশ 1.5 দূরে। কাদের বাড়িতে গেছিল? এক গোয়ালাদের বাড়িতে তারা গেছিল। মেটে ঘরের মেঝে কাদের? ওই যে গোয়ালাদের। খানিকটা খুঁড়িতে গর্তের চিহ্ন পাওয়া গেল। বিলাসী সাপুরে যেই হেড করে বলল, কয়েক টুকরা কাগজ তুলিয়া লইয়া আমাকে বলিল, ঠাকুর একটু সাবধানে করো, সাপ একটা নয়, 1 জোড়া তো আছে, তার বেশি থাকতে পারে। কয়টা ছিল? কাগজ তো ইঁদুরে আনতে পারে, কাগজ দেখে সে বিলাসী ধারণা করছে। বাস্তবিক বিলাসীর কথা হলো,
মিনিট দশকের মধ্যে একটা প্রকাণ্ড খরিচ গোকরা ধরিয়া ফেললো, ঝাঁপির মধ্যে যেই ঢোকাইছে ফিরতে না ফিরতে উফ করে উঠলো মৃত্যুঞ্জয়, তখন তার ভিতর থেকে আরেকটা সাপ কামড় দিল। তখন সবাই হতবুদ্ধি হয়ে গেল, সবাই গেল। এইবার বিভিন্ন রকম মন্ত্র পড়ানো হচ্ছে এবং বিলাসীর বাবা সেই এলাকার ছিল সব থেকে সাপ ধরার বা এইগুলার ওস্তাদ। তো বিলাসীর বাপকে তখন সংবাদ দেওয়ার জন্য লোক গেল। মিনিট 20 পরে 15-20 মিনিট পরে মৃত্যুঞ্জয় একবার বমি করে দিল। যখন বমি করলো তখন বিলাসী বুঝতে পারলো যে এবার মনে হয় আর মৃত্যুঞ্জয় বাঁচবে না। আচ্ছা, আশেপাশে আরও 2-4 জন ওস্তাদ আসে গেল, তারাও মন্ত্র পড়া শুরু করছে। 33 কোটি দেবদেবীর নামে তখন তারা মন্ত্র পড়া শুরু করলো। শ্বশুর বাড়ির দেয়ার মন্ত্রসিদ্ধ সমস্ত মিথ্যা প্রতিপন্ন করে ইহলোকে লীলা সঙ্গ ত্যাগ করলো। মৃত্যুঞ্জয় মারা গেল। তাহার দুঃখের কাহিনীটা আর বাড়াইব না। বিলাসীও যে মারা গেল এই দুঃখের কাহিনী বলতে বলছে সে 7 দিনের বেশি বাঁচিয়া থাকাটা সইতে পারিল না। ঠাকুর আমার মাথার দিব্যি রইল। এখানে বিলাসী যাওয়ার আগে মারার আগে নেড়াকে বলে গেছিল যে তুমি এসব কাজ আর করো না। যে আজ্ঞা ম্যাজিস্ট্রেটের আজ্ঞা না হয় সে সাপের বিষ যে বাঙালির বিষ নয়। দেখো, সাপের বিষ খুবই অ্যাক্টিভ, কিন্তু বাঙালির বিষ মানে বাঙালির মুখের কথা অ্যাক্টিভ না। বাঙালি মুখে অনেক কিছু বলে কিন্তু সেটা কাজে পরিণত হয় না। সাপের বিষ কাজে পরিণত হয়। তাই বলছে সাপের বিষ আর বাঙালির বিষ এক না। বিলাসীর ঘরে তো আর বিষের অভাব ছিল না, তার মানে বিষ খেয়ে যে মারা গেছে সেটা প্রমাণিত হয়েছে এখানে। তারপরে মৃত্যুঞ্জয় মারার পরে তো খোড়া একবারে 16 আনা পুরাপুরি তার বাগান দখল করলো, এটা করা হয়েছে। অপঘাত মৃত্যু হবে চারিদিকে বলে বেড়াতে লাগলো। ওর যদি অপঘাত মৃত্যু হবে মানে এরকম অ্যাক্সিডেন্টলি না মরবে তো আর কার মরবে? অন্য পাপ যে করছে। না পেলে 1 ফোঁটা আগুন, তখন বলে বেড়ালো না ফেলে 1 ফোঁটা আগুন মানে আগুনে পোড়ানো হলো না, একটা পিণ্ডি এটাও হইলো না, একটা ভোজ্য উৎসর্গ হলো না। মৃত্যুর পরে ভোজ্য মানে খাবারের যে আয়োজন হয় মৃতদেহ আত্মাকে উৎসর্গ করে সেটাকে ভোজ্য উৎসর্গ বলে। আর পিণ্ডি হচ্ছে চালের গোলাকার ডালা, ওই অনুষ্ঠানে মানুষকে খেতে দেওয়া হয়। বলছে অন্য পাপের কি আর প্রায়শ্চিত্ত আছে? এগুলো খোলা বলে বেড়াচ্ছে। বিলাসীর যে আত্মহত্যা করছে এটা অনেকের কাছে ঠাট্টা হাসির বিষয় হয়ে দাঁড়ালো যে কি হইল, এই ঘটনা কেন। তখন নেড়া শেষে একটা লেখক শেষে কিছু উচ্চমার্গীয় দার্শনিক কিছু কথা বলছে। সেটা হচ্ছে পরস্পরের হৃদয় জয় করে, মানুষের মন জয় করে প্রেমের সম্পর্ক তৈরি করা। সে সমাজের মানুষ তো পজিটিভলি নিত না। যে সমাজ এটাকে নেগেটিভলি ভাবলো, যে সমাজ মনে করে যে এই সমাজের বিধিনিষেধ দিয়ে আমাদের চলতে হবে, তাদের কাছে এটাতে কোনো বিষয় না। যে দেশে নরনারীর আশা করিবার সৌভাগ্য মানে যে কিছু এক্সপেক্ট করতে পারে, আকাঙ্ক্ষা আশা এগুলো থাকতে পারে, বড় হয়ে এটা হবো এটা করব, সেখানে এই তাদের জয়ের গর্ব পরাজয়ের ব্যথা কোনোটাই তাদের জীবনে বহন করতে হয় না। সব কিছুর দায়িত্ব সমাজ নিয়ে নেয়, বাবা মা নিয়ে নেয়। যাহাদের ভুল করিবার দুঃখ, ভুল না করিবার আত্মপ্রসাদ, এই মানে আত্মপ্রসাদ শান্তি এগুলো তো কিছুই ছিল না। তাদেরকে কন্ট্রোল করতো তাদের বাবা মা পরিবার সমাজ। তাহলে নরনারীদের এই বিষয়গুলো তখন তো ছিল না। যাহাদের প্রাচীন ও বহুদর্শী ও বিজ্ঞ সমাজ, মানে অনেক দিন ধরে যে সমাজের নিয়মের কথা বলেছে, হাঙ্গামা হইতে সাবধান করেন যে না তোমরা এগুলো করো না, সব থেকে দূরে থাকো, এই যেগুলো বাইরে ঝামেলা হইতেছে দূরে থাকো। কোলে কোলে মানুষ করতে চায় নন্দ গোলাপের মতো, কেউ তাকে আঘাত করবে না। যে সমাজে এইভাবে সন্তান বড় করে, অন্য মানুষের হৃদয় জয় করার আনন্দ এবং এই যে চ্যালেঞ্জ, এটা বুঝবে কি করে সেই সমাজের মানুষ? এখানে বিয়ে বলতে বলছে নিছক কন্ট্রাক্ট আর বৈদিক মন্ত্র, বেদের মন্ত্র পাঠ করে একটা ডকুমেন্ট পাকা করা হয়, এটাই হচ্ছে বিয়ে। মন জয় করে বিয়ে করা, কারোর মনকে কাউকে গ্রহণ করা এই সমাজে ভালোভাবে নিত না। এই জন্য বিলাসীকে যারা পরিহাস করেছিল তারা সাধু গৃহস্থ, সাধ্য গৃহিণী, অক্ষয় সতী লোক তাহারা সবাই পাবে। তারা বলছে তারা ভালো লোক, তারা যদি বিয়ে করে ভালো পুরুষ ভালো নারী এটা পাবে, এটা ঠিক আছে। কিন্তু এই হৃদয় জয় করে গ্রহণ করতে পারা কাউকে, এইটা একটা গৌরবের যে বিষয়, এই গৌরবের কণা ছোট্ট বিষয়ে তারা বুঝবে না। একটা বইয়ের নাম আছে এখানে একজন ব্যক্তির, সে ব্যক্তির নাম হচ্ছে ভূদেব বাবু। ভূদেব বাবুর বেশ কিছু গ্রন্থ আছে, পারিবারিক প্রবন্ধ, সামাজিক প্রবন্ধ, আচার প্রবন্ধ। তোমরা শব্দার্থ অংশে শব্দার্থ বা টিকা অংশ ভালো করে পড়বা। গতদিন বলেছিলাম শব্দার্থ টিকা অংশ খুবই গুরুত্বপূর্ণ, আজকে আবার বলছি শব্দার্থ টিকা অংশ খুবই গুরুত্বপূর্ণ। শাস্ত্রীয় তথা সামাজিক বিধি ব্যবস্থারও নিন্দা করিব না। লেখক বলছে যে আমি এই সমাজে এখন সমাজের ভুল কেন ধরব, বিধি ব্যবস্থার খারাপ দিক কেন তুলে ধরার চেষ্টা করব।
তারা তো মনে করে যে সমাজের এই নিয়মে যে সমাজ চলছে, এই যে দুইটা শ্রেণীর মানুষ প্রেম করে বিয়ে করলো, তারা তো মনেই করে যে এটাই ঠিক আছে, তাদেরকে এভাবে এক হতে দেয়া যাবে না, বংশে বংশে পার্থক্য থাকতেই হবে। তারা তো মনে করে যে আমরা তো টিকে আছি এই নিয়মের জোরেই। কিন্তু লেখক বলছে অতিকায় হস্তি লোপ পাইয়াছে, কিন্তু তেলাপোকা তো এখনও টিকে আছে। ম্যামথ, হাতির বংশ, খুব বড় শ্রেণীর হাতি আগে ছিল, ওই বংশের হাতি এখন আর নাই। এই হাতির বংশ হচ্ছে তেলাপোকার বংশ আরও আগে ছিল। তেলাপোকা প্রজাতি তো আমরা এখনও দেখতে পাই, ককরোচ, কিন্তু সে হাতি পরবর্তীতে এসেও পৃথিবীতে তার বংশ তো লোপ পেয়েছে। তো অতিকায় হস্তি লোপ পাইয়াছে, তেলাপোকা তো এখন টিকে আছে। তেলাপোকার টিকে থাকা, বেঁচে থাকা সবসময় নির্ভর করে অন্য প্রাণীর দয়ার উপরে। আমরা পা দিয়ে তেলাপোকা মেরে ফেলতে পারি, এই টিকে থাকা তো আসলে সার্থকতাই নেই। লেখক এটাই বুঝাইছে, সমাজের বিধিনিষেধ দিয়ে আমরা টিকে আছি, নিয়মগুলো এখনো আছে, ঠিক আছে, কিন্তু এই টিকে থাকা মানে, এই বেঁচে থাকা মানে শুধু টিকে থাকা, দয়া দাক্ষিণ্য নেই, এটা টিকে থাকা না। যতদিন বাঁচবো মানে সুন্দরভাবে বাঁচা উচিত, আত্মমর্যাদা নিয়ে বাঁচা উচিত, এই বাঁচাটা বাঁচা না। লেখক শেষে বোঝানোর জন্য বেশ কিছু কথা এখানে বলেছে। বলছে বড় লোকের নন্দগোলাপ নন্দগোপালটির মতো দিবারাত্র চোখে চোখে কোলে কোলে রাখিলে হয় না। এই হাতে নেমো না, এই পড়ে যাবে, ওইটা হাত দিও না, এইভাবে কোনো সন্তানকে যখন আমরা বড় করব, বড় হয়ে সে তখন এরকমই হবে, সমাজের বিধিনিষেধ যা আছে উলট পালট এটা মেনে নিয়ে চলতে থাকবে। কিন্তু এটাই তো বেঁচে থাকা না, এভাবেই তো হতে পারে না। আচ্ছা, ন্যাড়ার স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ? যাতায়াত, যাওয়া আসা, এই তো যাওয়া আসা বলতে তাহলে 4 ক্রোশ। বিলাসী গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লীগ্রামে তাদের শতকরা কত ভাগ বিদ্যা অর্জনের জন্য সুদীর্ঘ পথ অতিক্রম করতে হয়েছে? শতকরা 80 ভাগ। ন্যাড়া পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লেখে? তোগলক খা। অসুস্থ থাকাকালে মৃত্যুঞ্জয় কতদিন অচেতন ছিল? 10-15 দিন। কাগজ তো ইঁদুরে আনতে পারে, উক্তিটি কার? উক্তিটি ন্যাড়ার। ন্যাড়া সন্ন্যাসীগৃহীতে ইস্তফা দেয় কেন? মশার কামড়ে। এখন আমরা দেখব জসিমউদ্দিনে। জসিমউদ্দিন বানানটা কিন্তু এরকম, উদ্দিন এভাবে লেখে। প্রতিদান কবিতা, এখানে কবি পরিচিতি আছে। কবি পরিচিতির সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সাহিত্যকর্ম, জন্ম মৃত্যু সাল, লাল কালি দিয়ে যেগুলো আছে একটু ইম্পর্টেন্ট দেখো। জসিমউদ্দিনের কবিতার প্রধান উপজীব্য হচ্ছে পল্লী জীবন। জসিমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে? সেটা হচ্ছে নকশি কাঁথার মাঠ। সুজন বাদিয়ার ঘাট কি জাতীয় রচনা? এটা কাব্য। আমার এ ঘর ভাঙিয়াছে যে, বা আমি বাঁধি তার ঘর। আমার ঘর যে ভেঙে দিয়েছে, যে আমি তার ঘর বেঁধে দিই। আপন করিতে কাঁদিয়ে বেড়ায় যে মোরে করেছে পর। আমাকে যে ঘর হারা করে দিল, ঘর থেকে বের করে দিল, আমি রাস্তায় রাস্তায় কান্নাকাটি করে তাকে আপন করার জন্য কান্নাকাটি করি। জসিমউদ্দিনের প্রতিদান কবিতায় যে ধরনের বিষয়বস্তু আছে, আসলে এইভাবে চিন্তা করা আমাদের জন্য খুবই কঠিন। আমরা এইভাবে ভাবতে পারি না, এটা বাস্তবে হয় না। কিন্তু জসিমউদ্দিন চেয়েছেন এইভাবে সংবেদনশীলতা মানুষের প্রতি, পরার্থের মানে পরের সেবার জন্যে, পরের সাহায্যের জন্যে যদি আমার জীবনকে বিলিয়ে দিতে পারি, তাহলে একটা সুন্দর সমাজ বিনির্মাণ করা সম্ভব। জসিমউদ্দিনের এই কবিতার প্রেক্ষাপটে একটা গল্প বলি। এক জায়গায় একটা ট্রেনিং হচ্ছে। এই ট্রেনিংয়ে এক পর্যায়ে বলা হলো আপনাদেরকে আমরা এখন একটা মানসিক খেলার আয়োজন করব। সেই খেলাটা কেমন ছিল? বলছে যে আপনারা সবাইকে একটা বেলুন দেওয়া হলো। বেলুন বললে আপনারা সবাই বেলুনগুলো ফুলিয়ে ফেলেন। ফোলানো হলো। ফোলানোর পরে তোমাদের আজকে 3 নম্বর কাজ হচ্ছে যে এই গল্পটার আসলে বিষয়বস্তু কি এটা লিখবা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই গল্পের বিষয়বস্তু কি। বেলুন ফোলানোর পরে সবাই বললো যে আপনাদের বেলুনে নিজের নাম লেখেন। নিজের নাম লেখা হলো, ফোলায় এবারে কিট দিয়ে বলা হলো, বড় একটা রুমে ট্রেনিং হচ্ছে, ফ্যান ছেড়ে দেওয়া হলো, বললো যে আপনাদের বেলুন ছেড়ে দেন। ছেড়ে দিলে যে আগে নিজের বেলুন খুঁজে আনতে পারবে সে হবে ফার্স্ট। আজকের পরীক্ষা হচ্ছে এটা। তো সবাই বেলুন ছেড়ে দিয়ে, বাতাস যেহেতু হচ্ছে ফ্যানের বাতাসে বেলুন এদিক ওদিকে যাইতেছে, সবাই দৌড়ঝাঁপ করা শুরু করছে নিজের বেলুন খোঁজার জন্য। এভাবে বেশ কিছুক্ষণের পরে সবাই বেলুন খুঁজলো, অনেক কষ্ট করে দিল, কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হইল। ট্রেনার যিনি প্রশিক্ষণ দিচ্ছেন, প্রশিক্ষক শেষে বললেন, দেখেন আপনারা যে কাজটা করলেন এত কষ্ট করে, এই কাজটা খুব সহজে একটা উপায়ে করা যেত যদি আপনারা চিন্তা করতেন। দেখেন আপনারা কাছাকাছি তো একটা বেলুন পাইছিলেন, আপনারা যদি এটা করতেন, একটা বেলুন ধরলেন, ওখানে যে নামটা আছে, ধরে নেন রহিমের বেলুন, চিৎকার করে বলেন রহিমকে, তার হাতে দিলেন।
তাহলে রহিমও একটা বেলুন পাবে, সে ধরেন পেয়ে গেল বেলালের বেলুন, তখন বলবে এই বেলালকে দিল। এভাবে যদি আমরা আমাদের অন্য আরেকজনের যে বেলুনটা ছিল সেটা আমরা তাকে দিতাম, তাহলে আমি আমার নিজেরটা পেয়ে যেতাম। পৃথিবীতে সুখ হচ্ছে এমন জিনিস, পৃথিবীতে সুখ, শান্তি, সফলতা হচ্ছে এমন জিনিস যে আপনি যদি কাউকে প্রোভাইড করেন আপনাকেও সে দিবে, কিন্তু আমরা আসলে এটা পারি না। প্রতিদান কবিতার প্রেক্ষাপটের সাথে কিছুটা মিল আছে এরকম। প্রতিদান কবিতায় মানুষ আমাকে কষ্ট দিচ্ছে, আমি তাকে সেবা দিচ্ছি। এইভাবে যদি করতে থাকি তাহলে এক সময় আসবে যে কোনো মানুষ আমাকে কষ্ট দিবে না, সেও এই মানসিকতায় রূপান্তরিত হয়ে যাবে। যে মোর করিল পথের বিভাগে, আমাকে যে পথহারা করে প্রবাসী বানালো, পথিকে বানালো, যে আমাকে পথে পথে ফিরে তার লাগে, আমি ওই পথে পথে তার জন্যে, তার ভালোর জন্যে আবার চেষ্টা করি, দোয়া করি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম হরেছে মোর, যে আমার ঘুম কেড়ে নিয়েছে আমি সারা রাত জেগে তার জন্য দোয়া করি, তার তরে কাজ করি। আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আমার এই কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি। আমি নদীর যে পাশে থাকি এই তীরে, বা আমার যে কষ্ট দিয়েছে আমার পাশে, আমি তার পাশটা ঠিক করার চেষ্টা করি। যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি, যে আমার বুকে আঘাত হানিয়েছে, কষ্ট দিয়েছে, আমি তার জন্য কান্নাকাটি করি, তার ভালো চাই। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, যে আমাকে তীর নিক্ষেপ করেছে বিষ দিয়ে ভরা এমন তীর, আমি দেই তারে বুক ভরা গান। আমি আমার বুকে, আমার মনের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে তাকে নিয়ে প্রশংসা করি, তার গুণকীর্তন করি। কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনমভর, আমি সারা জীবন ধরে কাটা পাচ্ছি, তার কাছ থেকে কষ্ট পাচ্ছি, কিন্তু তাকে আমি রিটার্ন তাকে আমি ফুল উপহার দিচ্ছি। আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর, মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভারী। আমাকে যে কষ্ট দিয়েছে, আমার যে আপনজন কেড়ে নিয়েছে, আমি আপনজন কেড়ে আমার বুকে যে শূন্যতা তৈরি করেছে, আমি তার বুক ভরি। তার মানে তাকে আমি তার উল্টা করে তার বুকে আনন্দ এনে দিই। রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি, রঙিন ফুল দিয়ে, আদর সোহাগ দিয়ে তাকে সুন্দর করে তার জীবন গুছিয়ে দিই। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, যে সে কষ্টের কথা বলে নির্দয় হয়ে, আমাকে যে কটু কথা বলে, বাজে কথা বলে, হিংসার কথা বলে, আমাকে সে কষ্ট দেয়, আমি লয়ে করে তার মুখিখানি, আমি হাতে করে তার মুখখানি ধরে রাখি। তার মানে আমি তার মুখের প্রশংসা করি। এখানে কর মানে হাত, কতটায় হতে কত কি যে আনি সাজাই নিরন্তর, মানে আমি একটার পর এক, কোথা থেকে কোথায় কত কিছু এনে আমি একটার পর একটা সাজাইতে থাকি। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, আমি আপন করার জন্যে কান্না করে বেড়াই যে আমাকে পর করেছে। নিজের ঘর ভাঙার প্রতিদানে কবি কি বিধে দিতে চান? কবি ঘর বেঁধে দিতে চান। পরকে কবি কি করতে চেয়েছেন? পরকে কবি আপন করতে চেয়েছেন। কবি কেঁদে বেড়ান কেন? আপনজনের জন্যে, ব্যর্থ হয়েছেন বলে, কুল ভেঙেছে বলে পরকে আপন করতে। যে মোরে করিল পথের বিভাগে, এই পংক্তির পরবর্তী চরণ আগের চরণ, এই জাতীয় প্রশ্ন হতে পারে তোমাদের সায়েন্সের জন্য। যে মোরে করিল পথের বিভাগে, আমরা একটু দেখি। যে মোরে করিল পথের বিভাগী, তারপরে কি আছে? পথে পথে আমি ফিরি তার লাগি, তাহলে এটা হবে পথে পথে আমি ফিরি তার লাগি। যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কি করেন? পিত্তভাত তৈরি করেন? না। কণ্টক সজ্জা তৈরি করেন? মানে না। কাটার বিছানা? না। দীঘল রজনী জাগেন? হ্যাঁ, উত্তর হচ্ছে এটা। তার ঘুম কেড়েছে যে সে সারা দীঘল রজনী জেগে তার জন্যে দোয়া করেন। তাহলে এরকম আমরা গল্প কবিতা বিগত বছরের প্রশ্ন সলভ করব, লেখক পরিচিতি একটু ভালো করে পড়ব, আর ব্যাকরণ যে দুইটা পড়ানো হলো 2-3টা টপিক, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে উচ্চারণ থেকে কিন্তু প্রশ্ন হবে, এগুলো ভালো করে পড়তে হবে। আমি আজকে 3টা বা 4টা কাজ দিয়েছি, কাজটা লিখবা যখন ক্লাস আপলোড করা হবে। এবং আজকের ক্লাসের শুরুতে বলেছি যে তোমরা যখন ক্লাসটা করবে এবং যখন পড়বে অবশ্যই নোট করবে। আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, আজকের ক্লাসের নোট তোমরা জমা দিবে ডিসকাশন গ্রুপে। যারা সিরিয়াসলি নিচ্ছ, আমি শুরুতেই বলেছি, আমি যদি 5 মিনিট বা 10 মিনিট কোনো কিছুর পিছনে কাটাই, সেটা অবশ্যই আমাকে সিরিয়াসলি করতে হবে, এবং আমার ওই 5-10 মিনিটের প্রতিদান ইন রিটার্ন ওখান থেকে আমাকে তার সুফলটা তুলে নিয়ে আসতে হবে। তো সুফল তুলে নিয়ে আসার জন্যে আমাকে আসলে সিরিয়াসলি করতে হবে যখন আমি বাংলা পড়ছি। তো তোমাদের প্রতি পরামর্শ, তোমরা লিখে নোট করবে
ডিসকাশন গ্রুপে তোমরা দেখছি অন্য সাবজেক্টেরও নোট জমা দিচ্ছ, বাংলারও নোট জমা দিবে। আমি পার্সোনালি তাদেরকে পুরস্কার দেবো যাদের নোট সুন্দর হবে। প্রত্যেকটা লেকচার, প্রথম লেকচার থেকে 1 নম্বর লেকচার থেকে, 1 নম্বর লেকচার তো প্রশ্ন বিশ্লেষণ, তাহলে 2 নম্বর লেকচার থেকে শুরু হলো। আমি পার্সোনালি তাদেরকে পুরস্কার দেব, গিফট দেব 2 নম্বর লেকচার থেকে, যার নোট বেশি সুন্দর হবে। এটা হচ্ছে আজকের ক্লাসের ঘোষণা। আমার মনে হয় যারা সিরিয়াসলি ক্লাস করবে তারা এই ঘোষণাটা পাবে এবং সিরিয়াসলি নোট করবে, পড়াশোনা করবে। বাংলা সুন্দর হোক, বাংলা সহজ হোক। ততদিন তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।